গল্প এক মুঠো কাচের চুড়ি। লেখিকা ফাবিহা বুশরা নিমু। অন্তিম পর্ব। চৈতালি আর তানহা থানার সামনে দাঁড়িয়ে আছে। একটু সকাল হবার কারণে লোকজন খুব কম। চৈতালি তানহার হাত ধরে থানার ভেতরে গেল। স্যার, আমরা ভেতরে আসতে পারি? বলল চৈতালি। ফাইয়াজ রাফিনের সাথে দেখা করতে এসেছিল। চৈতালিকে এত সকালে থানায় দেখে অবাক হলো। চৈতালি রুমের মধ্যে প্রবেশ করে বলল, স্যার, আমার আপনাদের সাহায্য চাই। ভাবি, আপনার মুখ এমন লাগছে কেন? কোনো সমস্যা হয়েছে? বলল ফাইয়াজ। আপনি এত সকালে থানায় কি করছেন? বলল চৈতালি। আমি আজকে বাহিরে চলে যাব, তাই রাফিনের সাথে দেখা করতে এসেছি। ফাইয়াজের কথা শুনে চৈতালির ভেতরে ধক করে উঠল, কিন্তু নিজের অনুভূতিকে মাটি চাপা দিয়ে বলল, কাল থেকে ইফাত ভাইয়ার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। এসব কি বলছো? ভাইয়াকে ফোন দাও নাই? দিয়েছি, ভাইয়ার ফোন বন্ধ। ভাবির অবস্থা খুব খারাপ, তাই পুলিশের সাহায্য নিতে এসেছি। তুমি চিন্তা করো না, রাফিন আমার ফ্রেন্ড হয়। তোমাদের যতদূর সাহায্য লাগে, রাফিন নিজের সবটুকু দিয়ে তোমাদের পাশে থাকার চেষ্টা করবে। আপনি আপনার বন্ধুকে বলে যদি একটু তাড়াতাড়ি ভাইয়াকে খুঁজে বের করে দিতে পারেন, তাহলে সারা জীবন আপনার কাছে কৃতজ্ঞ থাকব। চিন্তা করো না, আমি আছি। তোমার ভাইয়াকে ঠিক খুঁজে বের করব। তার আগে তোমাদের একটা মিসিং ডায়েরি করতে হবে। চৈতালি ফাইয়াজের কথা মতো সবকিছু পূর্ণ করল। চৈতালি, চলো আমরা নিজেরা চেষ্টা করি। উনারা তো কোনো কাজই করছেন না, বলল তানহা। ভাবি, আপনি একটু শান্ত হন। বললেই তো আর একটা নিখোঁজ মানুষকে খুঁজে বের করে নিয়ে আসা যায় না। ওরা ভাইয়ার কল লিস্ট চেক করছে। ফাইয়াজের কথা মতো রাফিন নিজের কাজে লেগে পড়েছে। একটু পরে রাফিন এসে জানালো, ইফাদের ফোন কোথায় থেকে বন্ধ হয়েছে। আপনি যেই জায়গার নাম বলছেন, ওখানে ভাইয়ার অফিস। চৈতালির কথা শুনে কেউ দেরি করল না। সবাই মিলে বেরিয়ে পড়ল। আজকে 1 মাস 15 দিন কেটে গিয়েছে। পুলিশ এখনো ইফাদের খোঁজ দিতে পারে নাই। শহরের অলিতে গলিতে ইফাদকে খোঁজা হয়েছে। ফাইয়াজ নিজের সর্বস্ব দিয়ে চৈতালিদের সাহায্য করছে। বেশিরভাগ সময় চৈতালিদের সাথে থাকছে। বিনা স্বার্থে কজন মানুষ বিপদের সময় পাশে থাকে। ইফাদের চিন্তা করতে করতে তানহার অবস্থা পাগলপ্রায়। মেয়েটার দিকে তাকানো যাচ্ছে না। আজকে হঠাৎ করেই বেশি অসুস্থ হয়ে পড়েছে। ফাইয়াজ বাসায় ডক্টর নিয়ে এসেছে। ডক্টর হাতে স্যালাইন করে দিয়ে কিছু ঔষধ লিখে দিয়েই চলে গেল। এক হাতে স্যালাইন, এক হাত কপালে, দু চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। মেয়েটার অর্ধেক শরীর শুকিয়ে গিয়েছে। এভাবে চলতে থাকলে মেয়েটাকে আর বাঁচানো যাবে না। ঠিকমতো খাওয়া দাওয়া করে না। চৈতালি এসে তানহার পাশে বসল। চৈতালিকে পাশে বসতে দেখে তানহা মলিন মুখ করে বলল, উনার কোনো খোঁজ পেয়েছো চৈতালি? তানহার কথা শুনে চৈতালি মাথা নিচু করে ফেলল। ভাবি, আপনি চিন্তা করবেন না। আজকের মধ্যে ভাইয়ার একটা খোঁজ পাওয়ার আশা রাখা যায়। যারা ভাইয়াকে ধরে নিয়ে গিয়েছে, তারা সবাই গভীর জলের মাছ। আমার মনে হয় এর সাথে বড় বড় লোক জড়িত আছে। ফাইয়াজের কথা শুনে সবাই দীর্ঘশ্বাস ছাড়ল। অন্ধকার রুমে বিধ্বস্ত অবস্থায় পড়ে আছে ইফাত। শরীরে তৈরি হয়েছে হাজার রকমের আঘাতের চিহ্ন। শ্যামবর্ণের পুরুষের শরীরটায় কালচে ভাব চলে এসেছে। চেহারায় মলিনতা বিদ্যমান। শরীর একদম শুকিয়ে গেছে। দেখলে যেই কারো আত্মা ক্যাপে উঠবে। অন্ধকার রুমে একরাশ আলো নিয়ে প্রবেশ করল আবির। ইফাত চোখ পিটপিট করে তাকালো। তা ইফাত ভাইয়া, বলুন, আপনার 1 মাস 15 দিনের যাত্রা কেমন লাগলো? আমাকে মেরেছিলেন না? বলেছিলাম, এর প্রতিশোধ একটু একটু করে নিব। তিলে তিলে শেষ করে দিব। আবির তার কথা রেখেছে। আপনার দম আছে, মানতে হবে। এত মার খাওয়ার পরেও বেঁচে আছেন। তানহার ভাগ্য আছে বলতে হবে। তানহার কথা শুনতাই ইফাদের বুকের মধ্যে মোচড় দিয়ে উঠল। ভাঙা ভাঙা কণ্ঠে বলল, আবির ভাই, একবার তানহার সাথে কথা বলিয়ে দিবে? আমাকে তোমরা মেরে ফেলো, না হলে তানহার কাছে দিয়ে আসো। তাকে কাছে না পাওয়ার অসহ্য যন্ত্রণায় আমি 1000 বার মরে গিয়েছি। তানহা আমার চিন্তায় শেষ হয়ে যাচ্ছে। আমি কথা দিচ্ছি, তোমাদের বিষয়ে একটা কথাও বলবো না। শুধু বলবো, আমি ভালো আছি, ঠিক আছি। ওর কণ্ঠস্বর একটু শুনতে চাই। আমার তোমার দুটো হাত ধরে বলছি, একটা বার কথা বলিয়ে দাও।
একটা মেয়ে কতটা ভাগ্যবান হলে এমন স্বামী পায়। আজকে তোমার জন্য মন থেকে ভালোবাসা আসছে। বিশ্বাস করো ইফাদ, আজকে আমি নিরুপায়। আমি চাইলেও তোমাকে সাহায্য করতে পারবো না। তুমি ওদের শর্তে রাজি হয়ে যাও। এখানে তুমিও বেঁচে যাবে। আর আমিও বেঁচে যাব। আমি যতদূর শুনেছি, তানহা তোমার চিন্তায় অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে। কথাটা শোনা মাত্রই ইফাদ কেমন জানি শান্ত হয়ে গেল। দুটো বেড়ে অশ্রুকণাগুলো গড়িয়ে পড়ছে। একটা দীর্ঘশ্বাস নিয়ে বলল, বেশ, তানহাকে ফোন দাও। আর তোমাদের শর্তের কথা জানাও। আমি বুকে হাত রেখে বলতে পারি, তানহা সবকিছু নিয়ে ছুটে চলে আসবে। এই তো সোজা পথে চলে এসেছো। তুমি অপেক্ষা করো। আমি ফোন নিয়ে আসছি। বলেই আবির বাহিরে চলে গেল। তানহার স্যালাইন মাত্রই শেষ হয়েছে। ফাইয়াজ যত্ন সহকারে তানহার হাতের স্যালাইন খুলে দিয়েছে। কোকেয়া বেগম ফাইয়াজের উদ্দেশ্যে বলল, দেখো বাবা ফাইয়াজ, তুমি আমাদের সাহায্য করছো। এটা তোমার বাবা জানে। যদি না জেনে থাকে তাহলে তুমি আর আমাদের সাহায্য করতে আসবে না। আমি চাই না তোমার জন্য আমার পরিবারের ওপরে নতুন করে কোনো বিপদ আসুক। আম্মু, তুমি উনার সাথে এমন করে কথা বলছো কেন? উনি আমাদের কতটা সাহায্য করেছে জানো? তুই চুপ কর, কার সাথে কিভাবে কথা বলতে হবে সেটা তুই এখন আমাকেই শিখিয়ে দিবি। আন্টি, আপনি কোনো চিন্তা করবেন না। আমার জন্য আপনাদের কোনো সমস্যা হবে না। ইফাত ভাইয়াকে খুঁজে পেলেই আমি বাহিরে চলে যাব। বলে এক মুহূর্ত দাঁড়ালো না। দ্রুত গতিতে রুম ত্যাগ করল। চৈতালি একটা দীর্ঘশ্বাস ছাড়ল। কোকেয়া বেগম নিজের রুমে চলে গেল। চৈতালি, তুমি নিজের রুমে যাও। আমাকে একটু একা থাকতে দাও। সবাইকে তাড়িয়ে দিয়ে এখন কান্না করবে? আমি থাকতে তোমাকে কান্না করতে দিব না। তানহা রাগী কণ্ঠে বলল, আমি তোমাকে রুমে যেতে বলেছি। চৈতালি মাথা নিচু করে চলে গেল। চৈতালি চলে যাওয়ার 30 মিনিট পরে তানহার ফোন এলো। তানহা তড়িঘড়ি করে ফোন রিসিভ করল। ওপাশ থেকে আবিরের কণ্ঠস্বর ভেসে এলো, আমার কিউট বনুটা, কেমন আছিস? তানহা কোনো কথা ছাড়াই কল কেটে দিল। আবিরের সাথে ফালতু কথা বলে সময় নষ্ট করতে ইচ্ছে করছে না। তোমার বউয়ের এত শিক্ষা হচ্ছে, তবুও তেজ কমছে না। দেখলে কেমন করে কল কেটে দিল। আমি পারবো না তোমাকে সাহায্য করতে। তানহা, একটু এমনই, একটু সহ্য করো। আর একবার ফোন দাও। ও হ্যালো, আমি ইফাদ না। আমি আবির, কারো ভাব দেখার সময় নেই। ইফাদের আবিরকে জ্যান্ত পুঁতে ফেলতে ইচ্ছে করছে। তবুও নিজেকে দমিয়ে নিল। আবিরকে বুঝিয়ে রাজি করালো। আবির আবার কল দিল। 2বার বেজে যাওয়ার পরে তানহা বিরক্ত হয়ে ফোন তুলে বলল, কি হয়েছে, সমস্যা কি? এভাবে রাতবিরেতে অন্যের বউকে ফোন দিয়ে বিরক্ত করছো কেন? তানহার কণ্ঠস্বর শুনে ইফাদ অদ্ভুত এক শান্তি অনুভব করল। ধীর কণ্ঠে বলল, তানহা আস্তে, আমি ইফাদ অন্যের বউকে বিরক্ত করি নাই। আমি আমার বউকেই বিরক্ত করেছি। ইফাদের কণ্ঠস্বর শুনে তানহা তড়িঘড়ি করে বিছানা থেকে উঠতে গিয়ে হাতে ব্যথা পেয়ে কুকরিয়ে উঠল। হাতের ব্যথাকে পাত্তা না দিয়ে অস্থির হয়ে বলল, তুমি কোথা ছিলে এতদিন? একবারও কি আমার কথা মনে হয় নাই? এতটা পাষাণ কেমনে হয়ে গেলে? তুমি ঠিক আছো? সুস্থ আছো? এই কয়টা দিন ঠিকমতো খাওয়া করছো? তুমি এতগুলো দিন কি করে আমাকে ছাড়া পার করে দিলে? তোমার কোনো বিপদ হয় নাই তো? তুমি কোথায় আছো? আমাকে বলো, আমি চৈতালিকে সাথে নিয়ে তোমার কাছে যাচ্ছি। ইফাদ কিছু বলতে যাবে, তার আগেই কেউ ইফাদের হাত থেকে ফোন নিয়ে নিল। আবিরের ফোনটা কানে ধরে বলল, ইফাদ অনেক ভালো আছে। খুব যত্ন সহকারে ইফাদকে রেখেছি। আমার কাছে ইফাদ কখনো খারাপ থাকতে পারে বলো? তানহা ধীর কণ্ঠে বলল, শ্রুতি, তোমার মাথার ব্রেন খুব ভালো দেখছি। একদিন আমার কথা শুনেছিলে, এতদিন পরেও চিনতে পারলে। তুমি ইফাদকে কি করেছো? বেশি কিছু না। ইফাদকে বিয়ে করেছি। ইফাদ আর তোমার কাছে যাবে না। তুমি ইফাদের আশা ছেড়ে দাও। বলেই কল কেটে দিল। তানহা কেমন অস্থির হয়ে উঠল। চিন্তায় পুরো শরীর গরম হয়ে আসছে। তবে কি সত্যি ইফাদ তাকে ছেড়ে চলে গেল? আবির নিস্তব্ধ হয়ে ইফাদের মুখ ধরে রেখেছে। ইফাদকে সাহায্য করতে গিয়ে নিজের চোখে নিজের মায়ের মৃত্যু তো আর দেখা যায় না। আমি জানতাম তুমি ঠিক ইফাদকে সাহায্য করবে। হাজার হলেও ইফাদ তোমার বংশের মেয়ের জামাই। রক্তের একটা টান আছে না? আবির আগন্তুকের দিকে তেড়ে গেল। আপনার সাহস কি করে হয়?
আমার আম্মুকে এখানে নিয়ে আসার। তোমার সাহস কি করে হয় আমার কাজে বাধা দেওয়ার? দেখুন ইফাদ খুব ভালো ছেলে, এভাবে ইফাদকে কষ্ট দিয়ে কিছুই পাবেন না। বরং যার জিনিস তাকে দিয়ে নিজের কাজ সফল করুন। কথাটা মন্দ বলনি। আমি কিছুতেই ইফাদকে তানহার কাছে যেতে দিব না। ইফাদ শুধু আমার, বলল শ্রুতি। নির্লজ্জ মেয়ে কথাকার, বিবাহিত ছেলের পেছনে ঘুরতে লজ্জা করে না, বলল আবির। দুলাভাই আপনিও বিবাহিত হয়ে অন্য মেয়েদের সাথে কি করে বেরিয়েছেন সেটা নিশ্চয়ই বলে দিতে হবে না। আমি তোমার মতো কারো সংসার ভাঙতে চাই নাই, কারো ক্ষতিও করি নাই। মন তো ভেঙেছেন। আবির রেগে শ্রুতির গাল চেপে ধরল। তুই যদি আর একবার আমার বোনের সংসার ভাঙার চেষ্টা করিস, তাহলে তোকে এখানেই শেষ করে দিব। তানহার সাথে অনেক অন্যায় করেছি, বাবা মা মরা মেয়ের পানি অনেক ছড়িয়েছি। আর একটা অন্যায় করব ওর সাথে, কিন্তু তানহার ভালোবাসার মানুষটাকে কেড়ে নিব না। মেয়েটা দিন শেষে শান্তিতে থাকতে পারে, সেই ব্যবস্থাই করব, বলেই তানহার নাম্বারে মেসেজ করল। আবিরের নাম্বার থেকে মেসেজ পেয়ে তানহা একটা ব্যাগ হাতে নিয়ে কাউকে কিছু না বলে বেরিয়ে গেল। চৈতালি জেগেই ছিল, রান্নাঘরে আসছিল এক কাপ চা তৈরি করার জন্য। তানহাকে বেরিয়ে যেতে ভ্রু কুঁচকে তাকালো, নিজেও তানহার পেছনে ছুটল। আবির, শ্রুতিকে ছেড়ে দাও, না হলে তোমার আম্মুর মাথায় গুলি করে দিব। আপনারা কতটা নিচে নেমে গিয়েছেন আমার ভাবতেও ঘৃণা হচ্ছে। আবির, নিজের ভুলটা ঠিকই বুঝলি, এখন বড্ড দেরি হয়ে গেছে বাবা, বলল হাসনা বেগম। মায়ের কথা শুনে আবিরের মাথা নিচু হয়ে আসলো। শ্রুতি দ্রুত গতিতে ইফাদের হাত পায়ের বাঁধন খুলতে লাগলো। হঠাৎ করেই শ্রুতি মাথায় ব্যথা অনুভব করল। অতিরিক্ত আঘাত পাওয়ার ফলে সাথে সাথে শ্রুতি সেন্সলেস হয়ে গেল। প্রিয়া ক্রোধিত কণ্ঠে বলল, ছি বাবা, টাকা তোমাদের এতটা নিচে নামিয়ে দিয়েছে, মনুষ্যত্ব বিবেক সবকিছু ভুলে গিয়েছ। তোমার মেয়ে একটা মেয়ের সংসার ভাঙার জন্য পাগল হয়ে গিয়েছে, তুমি তোমার মেয়েকে শাসন করতে পারলে না। বলল প্রিয়া, তুই আমাকে ভুল বুঝছিস মা, আমি শ্রুতির ভালোর জন্যই করেছি। আমি ইফাদের কোনো ক্ষতি করতে চাই নাই। আমার শুধু ইফাদের বউয়ের ঢাকা শহরে যে বাড়িটা আছে, ওই বাড়িটা আমার চাই। আবিরের জন্য আমি পথে বসে গিয়েছি, এখন আবিরকেই আমাকে উদ্ধার করতে হবে। ফাইয়াজ শ্রুতিকে কতটা ভালোবাসত, বকা মেয়ে ফাইয়াজকে ঠকিয়ে ইফাদের পেছনে পড়ে আছে। চৌধুরী সাহেব আমাকে শ্রুতি আর ফাইয়াজের বিয়ের প্রস্তাব দিয়েছেন। তুই বুঝতে পারছিস এখন আমার টাকা পয়সার কতটা প্রয়োজন, তাই বলে কাউকে ঠকিয়ে বাবা। তাহলে তুই তোর স্বামীকে বল আমার টাকা ফিরিয়ে দিতে। বাবার কথা শুনে প্রিয়ার মাথা নিচু হয়ে গেল। আপনি আমার আম্মুকে ছেড়ে দিন, আমি আপনার টাকা শোধ করে দিব। আমি তানহাকে জানিয়েছি, তানহা আসছে, একটু সময়ের মধ্যে চলে আসবে। চৈতালি রাস্তায় বের হয়ে তানহাকে দেখতে পেল না, আবার বাসার মধ্যে চলে আসলো। তানহার জন্য চিন্তা হচ্ছে, রাত করে কোথায় গেল। কয়েকবার ফোনও করেছে চৈতালি, কিন্তু তানহা ফোন তুলে নাই। আবিরের কথা মতো তানহা নিজের গন্তব্যে পৌঁছে গেল। তার চাচিকে সবার সাথে দেখে একটু অবাক হলো, কিন্তু প্রকাশ করল না। তানহাকে দেখে বলল, আবির বলল, চলে এসেছিস, আম্মুকে দেখে ভুল বুঝিস না, আমার পাপের ফল তুই সহ আম্মুও ভোগ করছে, সবকিছু সাথে করে নিয়ে এসেছিস। বলল আবির, দেখো মা তানহা, তোমাদের সাথে আমার কোনো শত্রুতা নেই। তুমি যদি আমাদের কথা মতো কাজটা করে দাও, তাহলে কোনো ক্ষতি ছাড়াই তোমাকে আমরা ছেড়ে দিব। বলল শ্রুতির বাবা, আপনি যে আর ওদের কোনো ক্ষতি করবেন না, তার কি নিশ্চয়তা আছে? আপনি লিখিতভাবে উল্লেখ করে দিন। এই কদিনে ইফাদ ও তার পরিবারের কোনো রকম ক্ষতি হলে তার জন্য আপনি দায়ী থাকবেন। বলল আবির, আমি ওদের কোনো ক্ষতি করব না, তাই লিখিত দিতে আমার কোনো সমস্যা নেই। তানহা অশ্রু ভেজা নয়নে ইফাদের দিকে তাকিয়ে আছে। ইফাদ ইশারা করে বুঝিয়ে দিচ্ছে, তানহা যেন তাদের কথা না শুনে। তানহা আবিরকে উদ্দেশ্য করে বলল, আবির ভাই, আমি কাগজ নিয়ে এসেছি, ইফাদকে আগে আমার হাতে তুলে দিন, তারপরে আমি কাগজে সাইন করব। বলল তানহা। আবির ইফাদকে নিয়ে এসে তানহার পাশে দাঁড় করিয়ে দিল। তানহার হাত থেকে কাগজটা নিয়ে একটা টেবিলে রাখলো আবির। তানহার দিকে একটা কলম এগিয়ে দিয়ে বলল, তাড়াতাড়ি সাইন করবি, আমাদের এখানে থেকে চলে যেতে হবে, ফাইয়াজ পুলিশের লোকদের বলে রাখছে।
ওরা আমাদের পাগলের মতো খুঁজছে, বলল আবির। তানহা, তুমি সাইন করো না। তোমার বাবা কতটা কষ্ট করে টাকা রোজগার করেছে, তোমার ভবিষ্যতের কথা চিন্তা করে নিজের সারা জীবনের পরিশ্রমের টাকা দিয়ে একটা বাড়ি করেছে। সেই বাড়িতে তোমার বদলে অন্য কেউ রাজত্ব করবে। আমি কিছুতেই হতে দিব না। আমি ভাবতেও পারি নাই তুমি আবির ভাইয়ের কথায় এখানে চলে আসবে। এখন মনে হচ্ছে তোমাক ফোন করাটাই ভুল হয়ে গিয়েছে। আমার যা খুশি হয়ে যাক, তবুও তুমি তোমার বাড়ি ওদের নামে লিখে দিবে না। আমি না থাকলেও তোমাকে কারো কাছে যেতে হবে না, বলল ইফাত। আমি বাড়ি দিয়ে কি করব? যে বাড়িতে তোমার সাথে থাকতে পারবো না, এমন বাড়ি আমার লাগবে না। আমার তোমাকে লাগবে। তোমার শরীরের অবস্থা কি করে ফেলছে? তোমাকে এরা অনেক কষ্ট দিয়েছে, তাই না? তুমি ঠিক মতো দাঁড়িয়েও থাকতে পারছো না। আমি সাইন করে দিয়ে তোমাকে হসপিটালে নিয়ে যাব, বলেই কাগজে সাইন করে দিল। আবিরের শ্বশুর দ্রুত কাগজটি উঠিয়ে নিয়ে চলে গেল। হাসনা বেগম ছেলের দিকে ঘৃণা ভরা দৃষ্টি নিক্ষেপ করে চলে গেল। তানহা দুহাতে শক্ত করে ইফাদকে আঁকড়ে ধরল। ইফাদ ঠিকমতো দাঁড়িয়ে থাকতে পারছে না। প্রিয়া শ্রুতির জ্ঞান ফেরালো। যতই হোক নিজের মায়ের পেটের বোন, এভাবে ফেলে রেখে চলে যেতে পারে না। তানহাকে ইফাদের পাশে দেখে শ্রুতি মাটিতে পড়ে থাকা লোহার রোডটা হাতে তুলে নিল। ছুটে এসে ইফাদরে মাথায় আঘাত করে বসল। ঘটনা এত দ্রুত ঘটল, সবাই বুঝতে উঠার আগেই শেষ হয়ে গেল। ইফাদ আঘাতটা সহ্য করতে পারল না, সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়ল। প্রিয়া এসে শ্রুতিকে কষে থাপ্পড় বসিয়ে দিল। রাগে পুরো শরীর কাঁপছে প্রিয়ার, নিজের রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে আরো 4টা থাপ্পড় বসিয়ে দিল। তানহা রেগে শ্রুতির গলা চেপে ধরল। তোর সাহস হয় কি করে আমার স্বামী গায়ে হাত দেওয়ার? তোকে আজকে খুন করে ফেলব। নিজের সবটুকু শক্তি দিয়ে শ্রুতির গলা চেপে ধরে আছে তানহা। শ্রুতি বাঁচার জন্য ছটফট করছে। অদ্ভুতভাবে ভেতর থেকে আলাদা শক্ত কাজ করছে তানহার। এমন করে চলতে থাকলে শ্রুতি শ্বাসরোধ হয়ে মারা যাবে। প্রিয়া তানহাকে ছাড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। শ্রুতির মুখ দিয়ে হালকা রক্ত আসতে শুরু করেছে। তা দেখে তানহা আরো শক্ত করে শ্রুতির গলা চেপে ধরল। তানহার ভেতরে যে কাজ করছে। শেষে আবির এসে তানহাকে ছাড়িয়ে দিল। তানহা তেড়ে আবার শ্রুতির দিকে গেল। শ্রুতির কিছু চুল নিজের হাতের মুঠোয় পুরে নিল। শ্রুতি ব্যথায় কুকড়িয়ে উঠল। অনবরত কেশে চলেছে শ্রুতি। আবির অনেক কষ্ট করে তানহাকে শ্রুতি থেকে ছাড়াল। প্রিয়া শ্রুতির ঘাড় ধরে টানতে টানতে নিয়ে চলে গেল। রাগের মাথায় এতক্ষণ ইফাদের কথা ভুলেই গিয়েছিল। দ্রুত ইফাদের কাছে আসলো। ইফাদের মাথা নিজের কোলে তুলে নিল। অনবরত ইফাদকে ডাকতে লাগলো, কিন্তু ইফাদের কোনো হুঁশ নেই। তানহা অসহায় দৃষ্টিতে আবিরের দিকে তাকালো। আবির ভাই, আমাকে একটু সাহায্য করো না। তোমাকে বেশি কিছু করতে হবে না, শুধু হসপিটাল পর্যন্ত পৌঁছে দিয়ে আসবে, বলল তানহা। তুই আমাকে মাফ কর বোন। আমি এমনিতেই অনেক ঝামেলার মধ্যে ফেঁসে আছি। তোকে সাহায্য করতে গিয়ে আমি নিজে বিপদে পড়তে পারবো না। তোকে সাহায্য করতে গিয়ে নিজের অনেক বড় ক্ষতি করে ফেলছি। এবার নিজেরটা নিজে বুঝে নে। এখানে যে কোনো সময় পুলিশ আসতে পারে। আমি চলে গেলাম। দেখে শুনে ইফাদকে হসপিটালে নিয়ে যা। ইফাদের শরীরের অবস্থা খুব একটা ভালো না, বলেই আবির চলে গেল। শহর থেকে অনেকটা দূরে ইফাদকে নিয়ে আসা হয়েছে। এখন তানহা একা একা কি করবে? আজকে নিজেকে সবচেয়ে অসহায় মনে হচ্ছে। তানহা কোনো উপায় না পেয়ে চৈতালিকে ফোন করল। তানহার ফোন পেয়ে দ্রুত ফোন তুলল চৈতালি। ভাবি, তুমি কোথায় গিয়েছো? তোমার জন্য আম্মু খুব চিন্তা করছে, তাড়াতাড়ি বাসায় চলে এসো, বলল চৈতালি। এখন কথা বলার সময় নেই। আমি তোমাকে একটা ঠিকানা দিচ্ছি। যত তাড়াতাড়ি পারবে একটা গাড়ি নিয়ে চলে আসো। তোমার ভাইয়ার অবস্থা খুব একটা ভালো না, তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যেতে হবে। চৈতালি কেমন জানি স্তব্ধ হয়ে গেল। তানহার কথা শুনে এক মুহূর্ত দেরি করল না। হাতে কিছু টাকা নিয়ে বেরিয়ে পড়ল। তানহার পুরো শরীর অবশ হয়ে আসছে। চিন্তা মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। এত দূরে একটা গাড়ির দেখাও মিলছে না। পাগলের মতো হয়ে চারদিকে ঘুরছে। হঠাৎ করে বাহিরে গাড়ির আওয়াজ শুনতে পেল তানহা। চৈতালির এত দ্রুত আসা সম্ভব না। তাহলে কে আসলো? তাদের কেউ মেরে ফেলতে আসে নাই তো আবার?
তানহাকে অবাক করে দিয়ে 4জন পুলিশ আর ফাইয়াজ প্রবেশ করল। ফাইয়াজকে দেখে তানহা স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। দ্রুত ফাইয়াজের কাছে আসলো। আপনারা সাথে গাড়ি নিয়ে এসেছেন, তাড়াতাড়ি উনাকে হসপিটালে নিয়ে যেতে হবে। তানহার কথা শুনে কেউ দেরি করল না। ইফাদকে গাড়িতে তুলে হসপিটালের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। তানহা চৈতালিকে ফোন করে আসতে নিষেধ করে দিল। চৈতালিকে সোজা হসপিটালে যেতে বলল। ইফাদকে জরুরি বিভাগে নেওয়া হয়েছে। তানহা, চৈতালি, ফাইয়াজ বাহিরে দাঁড়িয়ে অপেক্ষা করছে। তানহাকে ছটফট করতে দেখে চৈতালি তানহাকে নিজের পাশে বসিয়ে নিল। ভাবি, চিন্তা করো না, ভাইয়া ঠিক হয়ে যাবে, বলল চৈতালি। তুমি আম্মাকে কিছু বলো না, আম্মা এমনিতেই অসুস্থ, সারারাত জেগে চিন্তা করবে, সকালে এসে একবারে দেখবেন। তুমি আম্মাকে ফোন দিয়ে জানিয়ে দাও, উনি ঠিক আছেন। তানহা মাথা নিচু করে বসে আছে। মাথায় হাজার রকমের চিন্তা। 1 ঘন্টা হয়ে গেছে, এখনো ডক্টররা বের হচ্ছে না কেন? তানহাকে এভাবে শক্ত হয়ে বসে থাকতে দেখে ফাইয়াজের বেশ ভালো লাগছে। বিপদের সময় নিজেকে শক্ত রাখা বুদ্ধিমানের কাজ, বিপদের সময় কজনই বা নিজের শক্ত রাখতে। একটু পরে ডক্টর বেরিয়ে আসলো। এসেই সবাইকে উদ্দেশ্য করে বলল, উনাকে প্রচণ্ডভাবে শারীরিকভাবে অত্যাচার করা হয়েছে। শরীর বিভিন্ন রকমের আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। ঠিকমতো খাওয়া দাওয়া না করার ফলে শরীরে অপুষ্টির অভাব দেখা দিয়েছে। মানসিকভাবেও তিনি ভেঙে পড়েছিলেন। এত কিছুর পরেও উনি বেঁচে আছেন। আল্লাহ তাআলার কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করুন। টানা 6 মাস উনাকে বেড রেস্টে রাখবেন। বেশি বেশি পুষ্টিকর খাবার খাওয়াবেন। যত পারবেন চিন্তা মুক্ত রাখবেন। ওনার শরীরটা প্রচণ্ড দুর্বল। উনি এত কিছু কিভাবে সহ্য করেছে ভাবতেই অবাক হচ্ছি। উনার ঘুমের প্রয়োজন আছে, তাই ঘুমের ঔষধ দিয়ে দিয়েছি। সকালে দেখা করতে পারবেন, বলেই ডক্টর চলে গেল। ডক্টরের কথা শুনে সবাই স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। ফাইয়াজ চলে আসতে চাইলে চৈতালি বলল, আপনি কোথায় যাচ্ছেন? বাসায় চলে যাচ্ছি, এখানে আমার আর কোনো কাজ নেই। তোমার আম্মু আমাকে এখানে দেখলে কষ্ট পাবে, আমি চাই না আমার জন্য কেউ কষ্ট পাক, বলেই চলে গেল। আজকে 15 দিন পরে ইফাদকে বাসায় নিয়ে আসা হলো। ইফাদ আগের থেকে অনেকটাই সুস্থ হয়েছে। শরীরের দাগগুলো মিলিয়ে যেতে শুরু করেছে। ইফাদের যত্নের কোনো কমতি রাখে নাই তানহা। আল্লাহর রহমতে আর তানহার যত্নে ইফাদ এখন অনেক ভালো আছে। কিন্তু তানহার শরীর দিন দিন খারাপের দিকে যাচ্ছে। আগের থেকে বেশি অসুস্থ হয়ে পড়েছে। এখন মাঝে মাঝেই অসুস্থ হয়ে পড়ে। আজকেও মাথা ঘুরে পড়ে গিয়েছিল। ডক্টর কিছু টেস্ট দিয়েছে, সময় করে তানহাকে করে নিতে বলেছে। ইফাদের খেয়াল রাখতে গিয়ে নিজের কথাই ভুল গিয়েছে তানহা। বাসায় এসে আবার কাজে লেগে পড়েছে। কয়টা দিন ভালো মতো ঘুম হয় নাই তানহার, ইফাদ কত করে বলল। একটু ঘুমিয়ে নিতে মহারানী বাসায় এসে কাজ করতে লেগে পড়েছেন। তানহা ঘর ঝাড়ু দিচ্ছে, ইফাদ তীক্ষ্ণ দৃষ্টিতে তানহার দিকে তাকিয়ে আছে। ইফাদ রেগে তানহার হাত থেকে ঝাড়ুটা নিয়ে ফেলে দিল। কি হয়েছে? বলল তানহা। তুমি আমার বাড়ির বউ নাকি কাজের লোক? এটা আমি বুঝে উঠতে পারি না, বলল ইফাদ। আজব, নিজের সংসারের কাজ করলে কেউ কাজের লোক হয়ে যায়। আমার সংসারের কাজ আমি করব না, তাহলে কে করবে শুনি? সারাদিন কাজ করলে হবে? নিজের শরীরের কি হাল করেছো দেখছো? শরীর থাকলে এমন হবেই। জ্বালাবে না, আমাকে কাজ করতে দাও। এতদিন দূর ছিলাম, আমাকে কত ভালোবাসতে, এখন কাছে এসেছি, সব ভালোবাসা উবে গিয়েছে। মনে হচ্ছে আবার দূরে চলে যাই। ইফাদের কথার কোনো ও না দিয়ে হঠাৎ করেই তানহা দৌড়ে রুমের বাহিরে চলে গেল। ইফাদ ভ্রু কুঁচকে তাকালো। রুমের বাহিরে এসে তানহাকে বমি করতে দেখে ইফাদ অস্থির হয়ে উঠল। দুহাতে তানহাকে আগলে নিয়ে বলল, কি হয়েছে তোমার? কয়দিন হলো দেখছি একটু বেশি অসুস্থ হয়ে পড়ছো। বমি করতে করতে মেয়েটা একদম ক্লান্ত হয়ে গিয়েছে। আহত চোখ ইফাদের দিকে তাকালো। ইফাদ পানি দিয়ে তানহার মুখ ধুইয়ে দিল। তারপরে রুমে নিয়ে এসে শুইয়ে দিল। আমার অনুমতি ছাড়া রুম থেকে বের হলে আমার থেকে খারাপ কেউ হবে না। আমি ভাবছি বাসায় একটা কাজের লোক রাখবো। সবকিছু তোমার পক্ষে একা কাজ করা জুলুম হয়ে যায়। তাই তো অসুস্থ শরীর নিয়েও তোমাকে কাজ করতে হয়। তানহা কিছু বলতে যাবে,
তার আগেই ইফাত তানহার মুখ হাত রেখে তানহার কপালে অধর ছুঁয়ে দিল। তানহার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, তুমি একটু বসো, আমি আম্মুর রুম থেকে আসছি। বলেই মায়ের রুমে চলে গেল। ইফাত মায়ের রুমে এসে মায়ের পাশে বসল। কোনো ভনিতা না করেই বলল, আম্মু, তানহার শরীরটা একদমই ভালো না। আমি চাইছি একটা কাজের লোক নিতে, যে তানহাকে সব সময় কাজে সাহায্য করবে। আমি টাকা দিয়ে কি করব আম্মু? যদি আমার বউকে অসুস্থ শরীর নিয়ে কাজ করতে হয়, তুমি একটা ভালো কাজের লোক খুঁজো। আমি তানহাকে আগেই বলেছিলাম। তানহা বলেছে, আমার সংসারের কাজ আমি নিজেই করতে পারবো। তুই বল বাবা, তাহলে আমি কি করব? তুমি ওর কথা কানে নিও না। খুব তাড়াতাড়ি একটা মেয়ে খুঁজে বের করো। তুই অসুস্থ শরীর নিয়ে আসতে গেলি কেন? তুই চিন্তা করিস না, আমি কালকে খোঁজ খবর নিব। ইফাত কোনো কথা বলল না, উঠে চলে গেল। ঘড়ির কাঁটায় রাত 2টো ছুঁই ছুঁই। হঠাৎ করেই তানহা উঠে বসল। শরীরটা বড্ড খারাপ লাগছে। নিজেকে আর দমিয়ে রাখতে পারল না। ইফাতকে ডাকতে শুরু করলো, এই উঠো না, আমার খুব খারাপ লাগছে। তানহার ডাক শুনে আড়মোড়া ভেঙে উঠে বসল ইফাত। দুচোখ ডলে রুমের আলো জ্বালিয়ে দিল। তানহার পাশে বসে নরম কণ্ঠে বলল, কি হয়েছে তোমার? খুব বেশি খারাপ লাগছে। ডক্টর ডাকতে হবে। ডক্টর তোমার শ্বশুর হয়। এই রাত 2টোর সময় তোমার জন্য বসে থাকবে। হসপিটালে গেলে ডক্টরের অভাব আছে। তানহা কোনো কিছু না বলে উঠে চলে যেতে লাগলে ইফাত তানহার হাত ধরে বলল, কোথায় যাচ্ছে? তানহা কোনো ওর দিল না। এক হাতে মুখ চেপে ধরে আছে। এক হাত দিয়ে ইফাদের হাত ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করছে। ইফাদ কিছু বলতে যাবে, তার আগেই তানহা হলহল করে বমি করে দিল। ইফাদের পাসহ পুরো বিছানা মাখিয়ে ফেলেছ। তানহা অসহায় দৃষ্টিতে ইফাদের দিকে তাকালো। ইফাদ তানহার কপালে হাত দিয়ে দেখল, শরীরের তাপমাত্রা একদম ঠিকই আছে। তাহলে মেয়েটা বারবার অসুস্থ হয়ে পড়ছে কেন? ইফাদ তানহার মাথায় হাত রেখে বলল, কিছু হয় নাই পাখি। যাও তুমি চেঞ্জ করে আসো। আমি পরিষ্কার করে দিচ্ছি। ছি, তোমাকে এসব করতে হবে না। আমি করে দিচ্ছি। তুমি ফ্রেশ হয়ে এসো। ইফাদ রেগে গেলে, কি জানো তো, কথা কম বলো, আর গিয়ে ফ্রেশ হয়ে এসো। তানহা আর কথা বাড়ালো না। এমনিতেই শরীরটা বড্ড ক্লান্ত লাগছে। একটা শাড়ি নিয়ে ফ্রেশ হতে চলে গেল। ইফাদ বিছানার চাদর তুলে রুমের এক কোণে রেখে দিল। আলমারি থেকে নতুন একটা চাদর বের করে বিছানায় মেলে দিল। নিজেও ফ্রেশ হতে চলে গেল। তানহা রুমে এসে ইফাদকে দেখতে পেল না। কোনো কথা না বলে বিছানায় উঠে শুয়ে পড়ল। একটু পরে ইফাদ এসে তানহার পাশে শুয়ে পড়ল। তোমার শরীরটা এমনিতেই খারাপ। এই অসুস্থ শরীর নিয়ে তুমি আমার জন্য কতটা কষ্ট করলে আমার খুব খারাপ লাগছে, বলল তানহা। আমার খেয়াল রাখতে রাখতে নিজে অসুস্থ হয়ে পড়েছ। সে দিকে কি তোমার খেয়াল আছে? কালকে সকালে আমরা ডক্টরের কাছে যাচ্ছি। আম্মুকে বলে দিয়েছি একটা কাজের লোকের ব্যবস্থা করে দিতে। আশা রাখছি 2-1 দিনের মধ্যে পেয়ে যাবে, বলল ইফাদ। আমি কোথাও যাচ্ছি না। ডক্টরের কাছে গেলে বলবে, এই টেস্ট করো, ওই টেস্ট করো, খালি টাকার খেলা। আমার টাকা এত বেশি হয় নাই। ঔষধ খেলে ঠিক হয়ে যাব। ইফাদ তানহাকে টেনে নিজের বুকের মধ্যে আগলে নিল। তানহার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, ঘুমাও। তানহা আর কোনো কথা বলল না। সেও ইফাদকে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেল। পরের দিন সকাল বেলা ইফাদের আগে ঘুম ভাঙল। উঠে ফ্রেশ হয়ে রুমের বাহিরে আসলো। আজকে কোকেয়া বেগম রান্না করেছেন। সেজন্য ইফাদ তানহাকে বিরক্ত করল না। মেয়েটা অনেক দিন ভালো করে ঘুমোতে পারে নাই। রুমে এসে কাল রাতের কাপড় আর বিছানার চাদর নিয়ে ওয়াশরুমে চলে গেল। সেগুলো ধুয়ে ছাদে মেলে দিয়ে আসলো। ইফাদকে দেখে কোকেয়া বেগম ক্রোধিত কণ্ঠে বলল, আমাকে বা চৈতালিকে বললেই পারতি। এই অসুস্থ শরীর নিয়ে কাপড় ধুইতে গেলি কেন? ডক্টর তোকে 6 মাস বেড রেস্ট থাকতে বলেছে। 1 মাসও হয় নাই। আর তুই যা ইচ্ছে খুশি করছিস। আবার অসুস্থ হয়ে পড়লে তুই বাঁচবি? এই শরীরটাকে আর কত কষ্ট দিবি? আম্মু, আমি তোমাদের ছেলে, বুঝছো? এত অল্প আঘাতে আমার কিছু হবে না। আল্লাহ তায়ালা আমাকে আঘাত সহ্য করার অসীম ক্ষমতা দিয়েছে। সেজন্য এত কিছুর পরেও বেঁচে আছি। আলহামদুলিল্লাহ। হয়েছে, আর বড় বড় কথা বলতে হবে না।
আচ্ছা, ওরা যে মেয়েটার বাড়িটা নিয়ে নিল, এটা নিয়ে কিছু বলবি না? ওদের কি কোনো শাস্তি হবে না? আম্মু, আমি ভেবেছি আমি ওদের সবার নামে মামলা করব। এর জন্য আমার যতদূর যাওয়া লাগে আমি যাব। দেখিস বাবা, বেশি কিছু করতে যাস না, নিজের ক্ষতি হয়। এমন কোনো কাজ করবি না। তুমি চিন্তা করো না আম্মু, আমি তানহাকে ডেকে নিয়ে আসি। ওর শরীরটা প্রচণ্ড খারাপ যাচ্ছে, আজকে ওকে ডক্টরের কাছে নিয়ে যাব। আমি একটু পাশের বাসা থেকে ঘুরে আসি, বলেই কোকেয়া বেগম চলে গেল। ইফাদ এসে তানহার মাথায় হাত বুলিয়ে দিয়ে ডাকতে শুরু করলো। বৌজান উঠেন, সূর্য মামা উঠে পড়ল। এখনো আপনি উঠতে পারলেন না? আমি খাবার নিয়ে আসতে যাচ্ছি, এসে দেখি তুমি উঠে পড়েছ। বলেই ইফাদ চলে গেল। তানহা উঠে ঘড়ির দিকে তাকালো। 10টা বেজে গেছে। তানহা চোখ বড় বড় করে ঘড়ির দিকে তাকালো। দ্রুত উঠে ফ্রেশ হতে চলে গেল। ফ্রেশ হয়ে এসে দেখল ইফাদ খাবার নিয়ে বসে আছে। এক লোকমা ভাত মেখে তানহার মুখের সামনে ধরল। তানহা এক লোকমা ভাত মুখে নিয়ে বলল, আমি বুঝতে পারছি না, অসুস্থ তুমি না আমি? যেখানে আমার তোমাকে সেবা করার দরকার সেখানে তুমি আমার সেবা করছো। তুমি আমাকে সেবা করে সুস্থ করে তুলেছ, এখন আমি তোমাকে সেবা করে সুস্থ করে তুলব। খাবার সময় এত কথা বলতে হবে না, চুপচাপ খেয়ে নাও। খাওয়া শেষ হলে আমরা ডক্টরের কাছে যাব, তারপরে দুজন মিলে ঘুরতে যাব। তোমার মাথা খারাপ হয়ে গিয়েছে, সুস্থ থাকতে কখনো কোথাও ঘুরতে নিয়ে যাও নাই। অসুস্থ অবস্থায় ঘুরতে গিয়ে আবার অসুস্থ হয়ে পড়ি। সমস্যা নেই, তুমি আর আমি অসুস্থ হয়ে পাশাপাশি শুয়ে থাকব। হাউ রোমান্টিক। তানহা ভ্রু কুঁচকে তাকালো। ইফাদ তানহার তাকানো দেখে হেসে দিল। ইফাদের হাসি দেখে তানহাও হেসে দিল। তানহা আর ইফাদ গাড়ির জন্য দাঁড়িয়ে আছে। সময়ের সাথে রোদের প্রখরতা বেড়েই চলেছে। দুজনেই ঘেমে অস্থির হয়ে গেছে। অবশেষে একটা গাড়ির দেখা মিলল। গাড়িতে উঠে যথা সময়ে হসপিটালে এসে পৌঁছালো। টেস্ট করিয়ে দুজন ঘুরতে চলে গেল। টেস্টের রিপোর্টগুলো ইফাদ বাসায় দিয়ে আসতে বলেছে। রিপোর্ট দিতে দেরি হবে, তাই ইফাদ গরমের মধ্যে অপেক্ষা করতে পারল না। পার্কের মধ্যে দিয়ে হাতে হাত রেখে হাঁটছে তানহা আর ইফাদ। চারদিকে মানুষের কোলাহল, সবাই তার পরিবার প্রিয়জনদের নিয়ে ঘরছে। কেউ কেউ ছবি তুলছে। তানহা আর ইফাদও কিছু ছবি তুলল। শরীর খারাপ থাকায় বেশি ঘুরল না। বাসার উদ্দেশ্যে বেরিয়ে আসলো। রাস্তায় এসে ফাইয়াজের সাথে দেখা। ফাইয়াজ ইফাদকে খেয়াল করে নাই। তাসফিয়ার সাথে দোকানে দোকানে ঘুরছে। ইফাদ ফাইয়াজকে উদ্দেশ্য করে বলল, আরে ফাইয়াজ যে, কেমন আছো তুমি? শুনলাম আমাকে খুঁজে বের করার জন্য তানহা আর চৈতালিকে অনেক সাহায্য করছো। তোমার কাছে ঋণী হয়ে গেলাম। আমার কাছে তোমার কিছু চাওয়ার থাকলে বলবে, আমি পূর্ণ করে দেওয়ার চেষ্টা করব। ইফাদের কথা শেষ হবার আগেই ফাইয়াজ কোনো ভনিতা না করে বলল, আমার চৈতালিকে চাই। চৈতালিকে আমার কাছে দিয়ে দাও না। খুব যত্ন সহকারে রাখব, কখনো কষ্ট পেতে দিব না, সর্বদা ভালো রাখার চেষ্টা করব। ফাইয়াজের কথা শুনে ইফাদের মুখ ফ্যাকাশে হয়ে আসলো। দীর্ঘ সময় চুপ থেকে বলল, আজকে যেই কথা বলেছ, দ্বিতীয় দিন যেন আর না শুনি। একবার ভাইয়াকে হারিয়েছি, নতুন করে আর বোনকে হারানোর ইচ্ছে নেই। অন্য কিছু চাওয়ার থাকলে বলবে, আজকে আসছি, আবার পরে কথা হবে। বলেই চলে গেল। ফাইয়াজ মুখটা মলিন করে বনের দিকে এগোতে লাগলো। কোকেয়া বেগম, তানহা আর ইফাদ বাসায় একসাথে কথা বলতে বসেছে। চৈতালি বাসায় নেই, অফিসে গিয়েছে। নীরবতা ভেঙে ইফাদ বলল, আম্মু, আমি চৈতালির বিয়ে দিতে চাই। এখন তোমার মতামত চাই। বলল ইফাদ, আলহামদুলিল্লাহ, আমি তোকে আগেই বলেছিলাম চৈতালিকে বিয়ে দিতে, তুই আমার কথা শুনিস নাই। মেয়ের বয়স হয়েছে, এখন বিয়ে দিয়ে দেওয়াই উত্তম। মরে গিয়েও শান্তিতে থাকতে পারবো। মেয়েটার আমার একটা কুল হবে। মেয়েকে বিয়ে না দিয়ে মরলে ভেতরে একটা অশান্তি নিয়ে মরে যাব। আমি না থাকলে আমার মেয়ের কি হবে? আম্মু, এসব কি কথা বলছো? একটা ভালো কথা বলতে বসেছি, আর তুমি আজেবাজে কথা বলছো। তোমার আগে আমিও মারা যেতে পারি। এখানে আলোচনা করতে বসেছো, নাকি কে আগে মারা যাবে সেসব নিয়ে তর্ক করতে বসেছো? বলল তানহা, আমার হাতে কয়টা ছেলে আছে। ইফাত, চাইলে তুই যাচাই বাছাই করতে পারিস।
খোঁজ খবর নিয়ে দেখা শুরু কর, বলল কোকেয়া বেগম। আম্মা চৈতালির মতামত নেওয়া আবশ্যক। আর যাই হোক কেন, জোর করে কখনো সংসার করা যায় না, বলল তানহা। চৈতালির কোনো মতামত নেই। আমরা যা বলবো চৈতালি তাই মেনে নিবে, বলল ইফাত। আমার মনে হয় তুমি ভয় পাচ্ছ। চৈতালি যদি আবার এক ভুল দ্বিতীয়বার করে বসে। আমার চৈতালির ওপরে বিশ্বাস আছে। চৈতালি এক ভুল বারবার করবে না, বলল তানহা। তুমি বুঝতে পারছো না তানহা, মানুষের মন আল্লাহ তায়ালা কখন কোন দিকে ঘুরিয়ে দিবে তুমি নিজেও বুঝতে পারবে না। আল্লাহ তাআলা চাইলে সবকিছু পারেন। চৈতালি যদি ফাইয়াজের ওপরে দুর্বল হয়ে পড়ে, তাহলে কষ্ট ছাড়া কিছুই পাবে না। আমি জানি ফাইয়াজ খুব ভালো ছেলে, কিন্তু ফাইয়াজের বাবা মোটেও ভালো মানুষ না। ওদের সম্পর্ক কখনো মেনে নিবে না। পরে ইয়াদ ভাইয়ার মতো চৈতালিকেও হারাতে হবে। তা আমি এটা একদমই চাই না। যত দ্রুত পারি চৈতালির বিয়ে দিয়ে দিব, বলল ইফাত। বিয়ে দাও, তাতে আমার কোনো সমস্যা নেই। এভাবে নিজের মতামত চৈতালির ওপরে চাপিয়ে দিও না। চৈতালির থেকে মতামত নিও। ও কি চায় এটা জেনে নিও, তাহলেই হবে, বলল তানহা। ইফাত তানহা একদম ঠিক কথা বলেছে। তুই আজকে চৈতালির সাথে কথা বলবি, বলল কোকেয়া বেগম। আচ্ছা চৈতালি আসলে, চৈতালির থেকে মতামত নেওয়া হবে, বলল ইফাত। কথা শেষ হলে যে যার রুমে চলে গেল। সন্ধ্যায় চৈতালি বাসায় আসলো। দেখে মনে হচ্ছে মনটা খুব ভালো। ফ্রেশ হয়ে এসে সবার সাথে বসলো। সবাই কেমন চুপচাপ হয়ে আছে। চৈতালি আর চোখে সবাইকে পরখ করে নিল। চা হাতে নিতে নিতে বলল, তোমরা সবাই আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন? ভাইয়ের ওপরে তোর বিশ্বাস ভরসা আছে চৈতালি। আমার ভাই পৃথিবীর শ্রেষ্ঠ ভাই। আমি আমার ভাইয়াকে চোখ বন্ধ করে বিশ্বাস করি। তোর কাউকে পছন্দ আছে, বা তুই কাউকে পছন্দ করিস, কারো প্রতি তোর কোনো দুর্বলতা আছে? চৈতালি ভাইয়ের কথা মাথা নিচু করে ফেলল। নিম্ন স্বরে বলল, না, আমরা ঠিক করেছি, তোর বিয়ে দিব। এখন তুই বল, তুই আমাদের পছন্দ মতো বিয়ে করবি, নাকি তোর পছন্দ মতো? তুই যেটা বলবি সেটাই হবে। তুই কষ্ট পাবি, আমরা এমন কোনো কাজ করব না, বলল ইফাত। আমি তোমাকে কালকে বলি ভাইয়া, আজকে আমার ভালো লাগছে না, বলেই উঠে চলে গেল চৈতালি। চৈতালির যাওয়ার তাকিয়ে থেকে দীর্ঘশ্বাস ফেলল ইফাত। ইফাত তানহার দিকে তাকিয়ে বলল, বয়স আমার এমনি এমনি হয় নাই। দেখেছো চৈতালি ফাইয়াজের প্রতি দুর্বল হয়ে পড়েছে। যেটা কোনোদিন সম্ভব না, সেটা বলেও লাভ হবে না। আমি চৈতালিকে কিছুতেই চৌধুরী বাড়িতে বিয়ে দিব না। আমার বোনটাকে ওরা মেরে ফেলবে। আচ্ছা তুমি চিন্তা করো না, তুমি কষ্ট পাবে এমন কোনো কাজ চৈতালি কখনো করবে না। ইফাত কিছু বলল না, উঠে নিজের রুমে চলে গেল। চৈতালি নিজের রুমে এসে ফোনটা হাতে নিল। বিয়ের কথা উঠতেই সর্বপ্রথম ফাইয়াজের কথা মনে হলো চৈতালির। মনের মধ্যে খুব করে কষ্ট অনুভব করছে। চৈতালির পরিবার চৈতালির কাছে বড্ড আদরের, চাইলেও কষ্ট দিতে পারবে না। একবার যে কষ্ট দিয়েছে, দ্বিতীয়বার সে কষ্ট দিতে চায় না চৈতালি। রুম থেকে বেরিয়ে আসলো। ভাইয়ের রুমে এসে বলল, ভাইয়া আমি রাজি। তোমরা বিয়ের ব্যবস্থা করতে পারো। আমি জানি তোমরা কখনো আমার খারাপ চাইবে না। যেটা করবে আমার ভালো জন্যই করবে, বলেই চলে গেল। কথাগুলো বলার সময় চৈতালির গলা ধরে আসছিল। চোখের পানিগুলো বৃষ্টি হয়ে ঝরে পড়ার অপেক্ষায় রয়েছে। নিজের রুমে এসে দরজা লাগিয়ে দিল। বালিশে মুখ গুজে কান্না করতে লাগলো। এত কষ্ট কেন হচ্ছে চৈতালি নিজেও জানে না। হয়তো পরিবারকে ছেড়ে চলে যাওয়ার কষ্ট, নয়তো অজানা কোনো কষ্ট। পরের দিন সকাল বেলা চৈতালি অফিসে চলে গিয়েছে। কোকেয়া বেগম 17 বছর বয়সের একটা মেয়েকে নিয়ে আসলো। তানহাকে উদ্দেশ্য করে বলল, তানহামা ওর নাম মিনু। বাবা মা কেউ নেই, নানির সাথে থাকে। আজ থেকে মিনু তোমাকে কাজে সাহায্য করবে। মিনু দেখতে খুব মিষ্টি। তানহা মিনুকে কাছে ডেকে ভালো মন্দ প্রশ্ন করতে লাগলো। কোকেয়া বেগম মিনুকে রান্নাঘরে নিয়ে গিয়ে কাজ বুঝিয়ে দিতে লাগলো। তানহা খাবার আর ঔষধ নিয়ে নিজের রুমে আসলো। আজকে ইফাত ঘুম থেকে উঠে নাই, তাই তানহা খাবার নিয়ে রুমে আসলো। ইফাতকে তুলে ফ্রেশ হতে পাঠিয়ে দিয়ে বিছানা গুছিয়ে দিল। তানহা বিছানায় বসে ইফাদের জন্য অপেক্ষা করছে। এমন সময় কলিং বেল বেজে উঠল।
ইফাদ ফ্রেশ হয়ে আসছিল। তানহাকে উঠতে দেখে বলল, তুমি বসো, আমি দেখছি, বলেই চলে গেল। দরজা খুলে দেখল তানহার রিপোর্টগুলো চলে এসেছে। রিপোর্টগুলো কালকে দেওয়ার কথা ছিল। দিতে এত দেরি করলেন কেন? আসলে স্যার একটু সমস্যা কারণে দেরি হলো। ইফাদ কোনো না বলে রিপোর্টগুলো হাতে নিয়ে ভেতরে আসলো। বিছানায় বসে একটা একটা করে রিপোর্ট খুলে দেখেছে। তানহা উসখুস করছে, রিপোর্ট কি আছে তা জানার জন্য, কিন্তু ইফাত গম্ভীর মুখ করে রেখেছে। তা দেখে তানহার অস্থিরতা দ্বিগুণ বেড়ে গিয়েছে। রিপোর্টগুলো দেখে শান্ত চোখে তানহার দিকে তাকালো। ইফাদের দৃষ্টি এতটাই শান্ত ছিল। ভয়ে তানহার কলিজা ছুঁয়ে গিয়েছে। পুরো রুম জুড়ে পিনপিনে নীরবতা কাজ করছে। কারো মুখে নেই কোনো কথা। হঠাৎ করেই ইফাদ কোনো কিছু না বলে উঠে চলে গেল। বাহিরে গিয়ে কিছু একটা দেখে আসলো। রুমে এসে দরজা লাগিয়ে দিল। ধীর পায়ে তানহার কাছে এগিয়ে আসলো। তানহা ইফাদের দিকেই তাকিয়ে আছে। তানহা এবার মুখ খুলে বলেই ফেলল, কি হয়েছে, এভাবে তাকিয়ে আছো কেন? রিপোর্টে কি এসেছে, আমাকে বলছো না কেন? তানহার কথা শেষ হবার আগেই ইফাদ তানহাকে শক্ত করে জড়িয়ে ধরল। তানহার মুখশ্রীতে অজস্রবার অধর ছুঁয়ে দিচ্ছে। তানহা সবকিছু চুপচাপ উপলব্ধি করছে। আদরে আদরে ভরিয়ে তুলেছে তানহাকে। স্বামীর এমন পাগলামিতে এতটুকুও বিরক্ত হচ্ছে না তানহা। এই মানুষটাই তার ভালো থাকার কারণ, তার মানসিক শান্তির কারণ। মানুষটার কোনো কিছুই বিরক্ত লাগে না তানহার। মানুষটার মুখের দিকে তাকালে অদ্ভুত এক শান্তি অনুভব করে তানহা, যে শান্তি পৃথিবীর কোথাও নেই। তানহা এবার ইফাদের দুগালে হাত রেখে করে বলল, কি হয়েছে আমাকে বলবে না? আমার খুব চিন্তা হচ্ছে, ভেতরে খুব অস্থিরতা কাজ করছে। তুমি জানো তানহা, তুমি আমাকে কত বড় উপহার দিয়েছ। পৃথিবীর সমস্ত সুখ তুমি আমাকে এনে দিয়েছ। তানহা প্রশ্নবোধক দৃষ্টিতে ইফাদের দিকে তাকিয়ে আছে। তানহার দৃষ্টি বুঝতে পেরে ইফাদ তানহার পেটে চেপে ধরল। তারপরে কানের কাছে গিয়ে বলল, আপনি আম্মু আর আমি আব্বু হতে চলেছি বউজান। ইফাদের শুনে কিছু সময়ের জন্য থমকে যায় তানহা। আল্লাহ তাআলার কাছে নামাজ পড়ে একটা বাচ্চা কত করে চাইতো। আল্লাহ তাআলা তার চাওয়া পূর্ণ করে দিয়েছে। মনে মনে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করল। খুশিতে দুচোখ ভরে এলো। এক বাচ্চার জন্য ভেতরে ভেতরে কম কষ্ট পায় নাই তানহা। ইফাদকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করে দিল। মনের মধ্যে চেপে রাখা কষ্টগুলো আজকে হালকা হবে। ইফাদও বুঝতে পারত তানহা একটা বাচ্চার জন্য কতটা কষ্ট পেত। কিন্তু তার কিছু করার ছিল না। ইফাদ তানহাকে নিজের থেকে ছাড়িয়ে নিয়ে দু চোখের অশ্রুকণা গুলো মুছিয়ে দিয়ে বলল, এভাবে কেউ কান্না করে? এতদিন একটা বাচ্চার জন্য কতটা কষ্ট পেয়েছ। আল্লাহ তাআলা তোমার মনে আশা পূর্ণ করে দিয়েছে। তার কাছে শুকরিয়া আদায় করো। আর কান্না করতে হবে না। আজকের পর থেকে আর কখনো কান্না করতে না দেখি। তানহা ইফাদের কথা শুনে মাথা নিচু করে ফেলল। এখনো কান্না করছে। ইফাদ তানহার মুখ তুলে কপালে অধর ছুঁয়ে দিল। দুহাতে নিজের বুকে আগলে নিল। আজ থেকে একটা কাজও তুমি করবে না। দরকার পড়লে তোমার সব কাজ আমি করে দিব। নিজের একদম অযত্ন নেওয়া চলবে না। মাকে তো আগেই বলা হয়েছে। কাজের লোক ঠিক করতে আম্মু নিশ্চয়ই খুঁজে বের করেছে। তোমার যা যা খেতে ইচ্ছে করবে আমাকে বলবে, আমি সবকিছু এনে দেওয়ার চেষ্টা করব। তানহা মুগ্ধ হয়ে ইফাদের দিকে তাকিয়ে আছে। কান্না থামিয়ে ইফাদের হাসিখুশি মুখখানার দিকে তাকিয়ে আছে। মানুষটাকে দেখে মনে হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ ইফাদ। তানহার চোখের কোণে জমে থাকা অশ্রুকণাগুলো শুকিয়ে আসতে শুরু করেছে। ইফাদের পাগলালি দেখে তানহা হেসে দিল। তানহাকে হাসতে দেখে ইফাদ বলল, আমাকে দেখে তোমার পাগল মনে হয়। তানহা, আমি সিরিয়াস। তুমি তো পাগলই। তোমাকে পাবনা রেখে আসবো, বলেই দুহাতে মুখ ঢেকে ফেলল। তানহাকে মুখ ঢাকতে দেখে ইফাদ বলল, তুমি এভাবে মুখ আড়াল করছো কেন? এই যে আমি তোমাকে পাগল বললাম, এখন তুমি আমার দিকে তাকিয়ে থাকবে। আমার শরম করবে না বুঝি? তানহার কথা শুনে ইফাদ শব্দ করে হেসে ফেলল। ইফাদকে হাসতে দেখে তানহা বলল, তাহলে চলো বাহিরে যাই। আম্মাকে তুমি বলবে, আমি কিন্তু কিছু বলতে পারবো না। আমার লজ্জা লাগে। দুপুরের রান্না করতে হবে আবার। তানহার শেষের কথা শুনে ইফাদ রেগে গেল।
মুখটা গম্ভীর করে বলল, কোনো রান্না করবে না। যতদিন না বাচ্চা হচ্ছে ততদিন তোমাকে যেন রান্নাঘরে না দেখি। আজব রান্নার সাথে বাচ্চা হবার স্বাদ কি? এমন ভাব করছো যেন এই প্রথম তোমার বউয়ের বাচ্চা হবে, আর কোনোদিন কারো বউয়ের বাচ্চা আর হয় নাই। দেখো, অন্যদের সাথে একদম আমার তুলনা দিবে না। এটা আমি একদম পছন্দ করি না। আম্মুর কাছে যাব চলো, বলেই বাহিরে আসলো। কোকেয়া বেগম ইফাদকে দেখে বলল, আজকে বিকেলে চৈতালিকে দেখতে আসবে। আম্মু তাড়াতাড়ি টাকা পয়সা জোগাড় করো। আমার মেয়েকে কিন্তু সোনার গহনা দিয়ে মুখ দেখতে হবে, বলে দিলাম। ছেলের কথা শুনে কোকেয়া বেগম ভ্রু কুঁচকে তাকালো। ইফাদ মায়ের কাছে গিয়ে বসে মায়ের গলা ধরে আহ্লাদি কণ্ঠে বলল, তুমি দাদি হতে যাচ্ছ আম্মু। নিজেকে তৈরি করো, ঔষধ খেয়ে সুস্থ হয়ে যাও। কদিন পরে তোমাকে আমার মেয়ের পেছনে ছুটতে হবে। ইফাদের কথা বুঝতে পেরে কোকেয়া বেগম বলল, আলহামদুলিল্লাহ, সত্যি আমাদের বাসায় নতুন সদস্য আসতে চলেছে। তানহা মা, আমার কাছে আসো। তানহা লাজুক মুখ করে শাশুড়ির কাছে বসল। কোকেয়া বেগম তানহাকে বুকে আগলে নিয়ে অনেক দোয়া করে দিল। আম্মু আজ থেকে একটা কাজও তানহাকে দিয়ে করাবে না, সব কাজ মিনু করবে, বলল ইফাদ। তুই কি করে মিনুকে চিনলি? বলল কোকেয়া বেগম। তুমি মিনুকে কাজ বুঝিয়ে দিচ্ছিলে, আমি আস্তে আস্তে শুনেছি, বলল ইফাদ। দেখেন আম্মা, আপনার ছেলে কি শুরু করেছে। আমাদের এলাকার বউরা পেটে বাচ্চা নিয়ে কত কাজ করে, রান্না থেকে শুরু করে বাসার সব কাজ করে, কলসি করে পানি বইয়ে নিয়ে যেতেও দেখেছি। আমি নাকি আজ থেকে কোনো কাজ করতে পারবো না? আপনি বলেন এটা কোনো কথা? বলল তানহা। ইফাদ ঠিকই বলেছে, এমনিতেই তোমার শরীর খারাপ, তুমি সারা বছর কাজ করো, তোমার সংসার হারিয়ে যাচ্ছে না। তোমার সংসার তোমারই থাকবে, একটা বছর কাজ না করলে কিছু হবে না। বাচ্চার কথা চিন্তা করে হলেও তোমাকে সব সময় চাপ মুক্ত থাকতে হবে, বলল কোকেয়া বেগম। আম্মা, আপনিও শুরু করে দিয়েছেন, বলল তানহা। আমার ইফাদ একদম বাবার মতো হয়েছে জানো। আমার ইফাদের বাবাও এমন ছিল। আমি অসুস্থ থাকলে আমার খুব খেয়াল রাখতো। আমার 3টা ছেলে মেয়ে, ওরা যখন পেটে ছিল আমাকে একটা কাজ করতে দেয় নাই, সব কাজে নিজে করেছে। আমার জন্য 2টো কাজের লোক রেখেছিল, আমার ছেলে তাও একটা রেখেছে, বলল কোকেয়া বেগম। তানহা আহত দৃষ্টিতে ইফাদ আর কোকেয়া বেগমের দিকে তাকালো। তানহার আহত দৃষ্টি দেখে দুজনেই হেসে দিল। অনেক হাসাহাসি হলো। বিকেলে চৈতালিকে দেখতে আসবে, সবকিছুর আয়োজন তো করতে হবে, বলল কোকেয়া বেগম। সমস্যা নেই, আমি আপনাকে সাহায্য করছি আম্মা, বলল তানহা। পাগল নাকি, তোমাকে একটা কাজও করতে দিব না। আমি আম্মুকে সাহায্য করব, বলল ইফাদ। কাউকে সাহায্য করতে হবে না, আমি আর মিনু মিলে করে নিব, বলল কোকেয়া বেগম। আমার আম্মুকে একা কাজ করতে দিব না, তানহা বসে থাকবে, আমরা 3জন কাজ করব, বলল ইফাদ। কিন্তু তোরা দুজনেই অসুস্থ, আমি এভাবে তোদের দিয়ে কাজ করাতে পারি না, বলল কোকেয়া বেগম। আম্মু, আমি একদম সুস্থ আছি, বলল ইফাদ। বলেই রান্নাঘরের দিকে গেল সবাই। চৈতালিকে ফোন করে, আজকে আগে আসতে বলা হয়েছে। চৈতালি একটা দীর্ঘশ্বাস ফেলে ফাইয়াজের রুমের দিকে হাঁটা শুরু করল। দরজার সামনে এসে ফাইয়াজের থেকে অনুমতি নিয়ে ভেতরে প্রবেশ করল। ফাইয়াজ মনোযোগ দিয়ে কাজ করছিল। চৈতালিকে দেখে দৃষ্টি চৈতালির দিকে দিল। গম্ভীর মুখে বলল, কিছু বলবে? স্যার, আজকে আমার আগে ছুটি লাগবে। হঠাৎ আগে ছুটি নেওয়ার কারণ কি? স্যার, আমার বিয়ে আজকে ছেলের বাসা থেকে আমাকে দেখতে আসবে। কথাগুলো মাথা নিচু করে বলল চৈতালি। চৈতালির কথা শুনে ফাইয়াজের বুকের ভেতরটায় মোচড় দিয়ে উঠল। বুকের বা পাশে চিনচিনে ব্যথা অনুভব করল। নিজকে স্বাভাবিক রেখেই বলল, কংগ্রাচুলেশনস। সমস্যা নেই, তুমি চাইলে আগে যেতে পারো। তোমাকে এখনই ছুটি দিয়ে দিলাম, বাসায় গিয়ে পরিপাটি হয়ে নাও। বিয়ে তো মানুষের একবারই হয়, তাই না? বিয়েটা যদি মনের মতো করে না হয় তাহলে সারা জীবন অক্ষেপ থেকে যাবে। কোনো আক্ষেপ রাখবে না, আমাকে নিজের বন্ধু মনে করতে পারো। বিয়ের কটা দিন যত ছুটি লাগে আমাকে বলে, আমি তোমাকে ছুটি দিব। সবকিছু যেন তোমার মনের মতো হয়। স্যার, আপনার গলা কাঁপছে, বলল চৈতালি। তোমার ছুটি লাগবে, ছুটি চেয়েছো, ছুটি দিয়ে দিয়েছি, এবার তুমি আসতে পারো।
আমার অনেক কাজ আছে, বলেই ল্যাপটপে মনোযোগ দিল। চৈতালি আর কথা বাড়ালো না। ফাইয়াজের রুম থেকে বেরিয়ে আসলো। ফাইয়াজের চোখ দুটো নিমিষেই লাল হয়ে উঠেছে। নিজেকে বড্ড অসহায় মনে হচ্ছে, আর থাকতে পারল না। উঠে বাসার উদ্দেশ্য রওনা দিল। আপন মনে গাড়ি চালাচ্ছে ফাইয়াজ। মনে মনে ভাবল, ভালোবাসলেই কি তাকে পেতে হবে? কিছু প্রিয় জিনিস হোক না অন্য কারো। তুমি ভালো থেকো চৈতালি। আমি না হয় দীর্ঘশ্বাস আর নির্ঘুম রাত নিয়ে আমার বাকি জীবনটা পার করে দিব। বাসায় এসে মায়ের কাছে গেল ফাইয়াজ। মায়ের কোলে মাথা রেখে বাচ্চাদের মতো করে কান্না করে দিল। রাহেলা চৌধুরী ধরেই নিলেন, ছেলের আজকেও বোনের কথা মনে হয়েছে। তিনি আদৌ কি জানতে পারবেন তার ছেলের আঘাতটা অন্য কোথাও গিয়ে লেগেছে? না পাওয়ার যন্ত্রণা তার ছেলেকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিচ্ছে। রাহেলা চৌধুরী ছেলের মাথায় স্নেহের হাত রাখলেন। বেশ কিছুক্ষণ পরে রাহেলা চৌধুরী টের পেলে তার ছেলে ঘুমিয়ে গিয়েছে। হঠাৎ করে রাহেলা চৌধুরী বুক কেঁপে উঠল। তার ছেলে কি অন্য কিছু নিয়ে কষ্ট পাচ্ছে? এই কদিনে ছেলের দিকে একবারও ভালো করে নজর দেওয়া হয় নাই। ছেলের এমন বিধ্বস্ত চেহারা হলো কি করে? দেখে মনে হচ্ছে ছেলেটার কত রাত ঘুম হয় নাই। মায়ের কোলে নিশ্চিন্তে ঘুমোচ্ছে ফাইয়াজ। পৃথিবীর সবথেকে নিরাপদ স্থান মায়ের কোল, যা ফাইয়াজের ঘুম বলে দিচ্ছে। রাহেলা চৌধুরী একটা বালিশ টেনে ছেলেকে শুইয়ে দিয়ে বাহিরে চলে গেল। ঠিক সেই সময় ফাইয়াজের বাবা বাসায় আসলো। রাহেলা চৌধুরীর করা আদেশ, তার ছেলে তাদের রুমে আছে, সেখানে গিয়ে ছেলেকে যেন বিরক্ত করা না হয়। ফাইয়াজের বাবা কোনো ও না দিয়ে নিজের রুমে চলে আসলো। ফাইয়াজকে নিজের রুমে ঘুমিয়ে থাকতে দেখে দুচোখ ভরে এলো। ছোট্ট ফাইয়াজরা কত বড় হয়েছে। বাবার ওপরে তার কি রাগ! কতগুলো বছর হয়ে গেল তার মুখ থেকে বাবার ডাক শোনা হয় না। ফাইয়াজের কাছে এসে মাথায় হাত বুলিয়ে দিল। চোখ দিয়ে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। কতদিন পরে ছেলেকে এভাবে কাছে থেকে দেখল। জেগে থাকলে নিশ্চয়ই তাকে হাজারটা কথা শুনিয়ে চলে যেত। ফাইয়াজের বাবা উঠে বাহিরে চলে আসলো। যে করেই হোক শ্রুতির সাথে ফাইয়াজের বিয়েটা দিতে হবে। ফাইয়াজের মা ছেলের রুমে এসে বাকরুদ্ধ হয়ে গেল। ছেলেটা আমার ভেতরে ভেতরে এতটা শেষ হয়ে যাচ্ছে, আর আমি মা হয়ে টের পেলাম। ছেলেটা আমার মেয়েটাকে কতটা ভালোবাসে, তাকে নিয়ে কত শত স্বপ্ন বুনেছে। আমি থাকতে তোকে কষ্ট পেতে দিব না বাবা। চৈতালির সাথে তোকে বিয়ে দেওয়ার জন্য আমার যতটা ছোট হওয়া লাগে আমি হব। আজকে ইফাদের কাছে যাব। পাত্রপক্ষের সামনে বসে আছে চৈতালি। ছেলে দেখতে শুনতে মাশাল্লাহ, সবার পছন্দ হয়েছে। চৈতালি কেমন পাথরের ন্যায় হয়ে বসে আছে। চৈতালিকে আর পাত্রকে একসাথে কথা বলার জন্য ছাদে পাঠানো হলো। সবাই ড্রয়িং রুমে বসে গল্প করছে। এমন সময় দরজায় কলিং বেল বেজে উঠল। চৈতালি ছাদ থেকে ফাইয়াজের আম্মুকে দেখতে পেল। ভেতরে খুব অস্থিরতা কাজ করছে। খুব করে জানতে ইচ্ছে করছে, ফাইয়াজের আম্মু এখানে কেন এসেছে। লেখিকা ফাবিহা বুশরা নিমু। ইফাত দরজা খুলে ফাইয়াজের আম্মুকে দেখে চমকে উঠল। ফাইয়াজের আম্মু বলল, বেশি সময় নেব না, দুটো কথা বলে চলে যাব। বাহিরে থেকে বলবো নাকি ভেতরে আসতে বলবে? ছি আন্টি, আপনি এভাবে বলছেন কেন? বলল ইফাদ। তারপরে ফাইয়াজের আম্মুকে নিয়ে ইফাদ নিজের রুমে গেল। ইফাদের সাথে তানহাও আছে। ফাইয়াজ ঘুম থেকে উঠে যখন জানতে পারল তার আম্মু চৈতালিদের বাসায় আসছে, ফাইয়াজের মাথায় আকাশ ভেঙে পড়ল। ফ্রেশ না হয়েই ছুলে চলল ইফাদের বাসার উদ্দেশ্যে। আম্মু না জানি সবকিছু শেষ করে দেয়। চৈতালিদের নিজের মতো করে বাঁচার অধিকার আছে। নিজের ছেলের জন্য এতটা স্বার্থপর হলো কি করে আম্মু? নীরবতা ভেঙে রাহেলা চৌধুরী বলল, আমার ছেলেটা তোমার বোনকে অনেক ভালোবাসে। তিলে তিলে শেষ হয়ে যাচ্ছে ফাইয়াজ। মা হয়ে ছেলের কষ্ট কিভাবে সহ্য করব? প্লিজ বাবা, তুমি আমার ছেলেটাকে বাঁচাও। তোমার বোনকে ছাড়া ভালো থাকতে পারবে না। আমার ছেলেটা খুব চাপা স্বভাবের, খুব সহজে নিজের মনের কথাগুলো কাউকে বলতে পারে না। আন্টি, আমি আপনাকে মায়ের মতো ভালোবাসি। আপনি সবকিছু জানেন, তারপরে এমন কথা কিভাবে বলতে পারলেন? আমি আমার ছেলের জন্য স্বার্থপর হয়ে গেছি। তোমার বোনকে আমার ছেলের সাথে বিয়ে দিতে রাজি হয়ে যাও। এর জন্য যা করা লাগে আমি করব। তোমার পা ধরতে হলে তাই ধরব। তবুও আমার ছেলেকে শেষ করে দিও না ইফাত।
আন্টি আজকে চৈতালিকে দেখতে এসেছে। আশা রাখছি কোনো সমস্যা তৈরি করবেন না। আপনি যেমন আপনার ছেলের ভালো চান, ঠিক তেমনি আমি আমার বোনের ভালো চাই। ঝড়ের গতিতে ফাইয়াজ রুমে প্রবেশ করল। অস্থির হয়ে বলল, আম্মু তুমি এখানে এসেছো কেন? আসার আগে আমাকে বলে এসেছিলে এখনই বাসায় যাবে। ইফাত ভাইয়া তুমি কিছু মনে করো না। আম্মু কি বলতে কি বলে দিয়েছে। বলেই নিজের মায়ের হাত ধরে টেনে তুলল। আম্মু তুমি যদি চাও আমি তোমার কাছে থাকি, তাহলে একটা কথা না বলে চুপচাপ আমার সাথে যাবে। আমার কথা না শুনলে কিন্তু আমি আজকেই দেশ ছেড়ে চলে যাব, বলল ফাইয়াজ। ফাইয়াজের কথা শুনে ফাইয়াজের আম্মু নিস্তব্ধ হয়ে গেল। আহত চোখে ছেলের দিকে তাকালো। তানহা আর ইফাদ মা ছেলের দৃশ্য পর্যবেক্ষণ করে যাচ্ছে। ফাইয়াজের আম্মু আর কিছু বলতে পারল না। ছেলের সাথে বেরিয়ে আসলো। ইফাদ আর তানহাও আসলো। ফাইয়াজদের দেখে পাত্রের মা বলল, ইফাদ এরা কারা বাবা? আমাদের বাসার মেহমান আন্টি। চলে যাচ্ছে কেন? আজকে থাকবে না। ইফাদ কিছু বলতে যাবে, তার আগেই চৈতালি নিচে নেমে আসলো। ফাইয়াজ একবার চৈতালির দিকে তাকিয়ে চোখ নামিয়ে নিল। লাল শাড়িতে মেয়েটাকে একটু বেশিই সুন্দর লাগছে। ফাইয়াজের চিৎকার করে বলতে ইচ্ছে করছে, কেন তুমি আমার হলে না? ফাইয়াজকে দেখে চৈতালির দু চোখ ভরে এলো। দৌড়ে এসে ফাইয়াজের হাত ধরে বলতে ইচ্ছে করছে, আমি এই বিয়ে করব না। আপনি আমাকে আপনার সাথে নিয়ে চলুন। কিন্তু চাইলেই কি সব ইচ্ছে পূর্ণ হয়? কিছু ইচ্ছে থাকুক না অপূর্ণ। নিজের পরিবারকে আর কষ্ট দিতে পারবে না চৈতালি। তাই নিজের ইচ্ছেটাকে মাটি চাপা দিয়ে দিল। চৈতালির পাশে অন্য ছেলেকে দেখে ভেতরটা ছারখার হয়ে যাচ্ছে ফাইয়াজের। সে তো নিজের মনকে বুঝিয়ে নিয়েছিল, তবে কেন তার আম্মু তাকে আবার কষ্ট দিল? এই কষ্টটা না দিলেও পারতে আম্মু। ফাইয়াজ আর দাঁড়ালো না, বাহিরে চলে গেল। ফাইয়াজের আম্মু সবার সাথে কুশল বিনিময় করল। সবার থেকে বিদায় নিয়ে বাহিরে আসলো। ফাইয়াজ গাড়িতে মায়ের জন্য অপেক্ষা করছিল। ফাইয়াজের আম্মু গাড়িতে বসতেই ফাইয়াজ গাড়ি চালাতে শুরু করলো। একটা কথাও বলছে না মায়ের সাথে, দেখেই বোঝা যাচ্ছে মায়ের ওপরে ভীষণ রেগে আছে। চৈতালিকে আমাদের পছন্দ হয়েছে। আপনারা চাইলে এই সপ্তাহের শুক্রবারে ঘরোয়াভাবে বিয়ের আয়োজন করব। এই কদিনে আপনারা আমাদের সম্পর্কে খোঁজ খবর নিবেন। আজকে তাহলে আমরা আসি, বলেই সবার থেকে বিদায় নিয়ে চলে গেল। পাত্রপক্ষ চলে যাবার পরেই চৈতালি নিজের রুমে গিয়ে দরজা লাগিয়ে দিল। ইফাদ গম্ভীর মুখ করে রুমে বসে আছে। তানহা ইফাদের পাশে বসে বলল, তুমি একবার ছেলেটার কথা ভেবে দেখতে পারো। ছেলেটা সত্যি চৈতালিকে ভালোবাসে, তা ছেলেটার চোখের কোণে জমে থাকা অশ্রুকণা গুলো বলে দিচ্ছিল, বলল তানহা। আমিও নিজেও জানি ফাইয়াজ চৈতালিকে অনেক ভালোবাসে। আমি নিজ থেকে চৈতালিকে তার হাতে তুলে না দিলে ফাইয়াজ কখনো জোর করে চৈতালিকে নিয়ে যাবে না। ফাইয়াজের শিক্ষা এতটাই ভালো, কিন্তু ফাইয়াজের বাবা না চাইলে আমি ওদের বিয়ে দিতে পারবো না। ফাইয়াজের বাবা যদি এসে বলতো, তাহলে আমি ভেবে দেখতাম। এখন যা হবার হয়ে গেছে, এসব কথা বলে লাভ নেই। আমি একটু বাহিরে যাব। দরজাটা লাগিয়ে দাও, বলেই বাহিরে চলে গেল। তানহা দরজা বন্ধ করে চৈতালির রুমের কাছে আসলো। রুমের কাছে আসতেই কান্নার আওয়াজ শুনতে পেল। মেয়েটা ভীষণ করে কষ্ট পাচ্ছে। তানহা আর চৈতালিকে বিরক্ত করল না, নিজের রুমে চলে আসলো। পরের দিন সকাল বেলা চৈতালি মলিন মুখ করে অফিসে প্রবেশ করল। চোখ মুখ ফুলে আছে, হয়তো সারা রাত কান্না করেছে মেয়েটা। চৈতালি দরকারি ফাইল নিয়ে ফাইয়াজের রুমে আসলো। ফাইয়াজকে প্রতিদিনের মতোই স্বাভাবিক দেখাচ্ছে, চৈতালি চুপচাপ দাঁড়িয়ে আছে। ফাইয়াজ ফাইল দেখছে। এমন সময় হঠাৎ করে শ্রুতি আসে ফাইয়াজের রুমে। কোনো কথা না বলে ফাইয়াজের কলার চেপে ধরে বলল, তোমার লজ্জা করে না? আমি তোমাকে আর কতবার বলবো, আমি তোমাকে ভালোবাসি না। তবুও কেন আমার বাবার পেছনে পড়ে আছো? বলল শ্রুতি। ফাইয়াজ নিজের থেকে শ্রুতিকে ছাড়িয়ে বলল, মাথায় নতুন করে কোনো সমস্যা তৈরি হয়েছে? তোমার মতো বেয়াদব মেয়ের জন্য আমি কেন তোমার বাবার পেছনে পড়ে থাকবো? বলল ফাইয়াজ। তাহলে বাবা তোমার সাথে আমার বিয়ে দেওয়ার জন্য পাগল হয়ে গেছে কেন? বলল শ্রুতি। আমার বাবার টাকা দেখেছে না? তোমার বাবা শুধু টাকা চিনে, তোমার বাবাকে বলে দিও
আমাকে নিজের জামাই বানানোর চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলতে। না হলে যে মাথা দিয়ে কুবুদ্ধি আটছে, সেই মাথা আমি আলাদ করে দিব। আমার অফিস থেকে এখনই বেরিয়ে যাও। আমাকে দ্বিতীয়বার ছোঁয়ার মতো দুঃসাহস দেখালে তোমার হাত আমি ভেঙে দিব। চৈতালি দুজনের কথাবার্তা চুপচাপ শুনছে। শ্রুতি ফাইয়াজকে স্পর্শ করাতে খুব রাগ হলো চৈতালির, কিন্তু বাহিরে তা প্রকাশ করল না। শ্রুতি ফাইয়াজকে শাসিয়ে চলে গেল। সময় চলছে সময়ের নিয়মে, কারো জন্য কারো জীবন থেমে থাকে না। ঠিক তেমনই সময়ের সাথে চৈতালির বিয়ের দিন চলে আসলো। আজকে চৈতালির বিয়ে। চারিদিকে মেহমান গিজগিজ করছে। চৈতালির বিয়ে তো ঘরোয়াভাবে হবার কথা ছিল, তাহলে এত ধুমধাম করে হচ্ছে কেন সেটাই তানহা বুঝতে পারছে না। আজকে সকালে শুধু ইফাদের দেখা পেয়েছে। সারাদিন পেরিয়ে বিকেল হয়ে আসলো, এখনো ইফাদের দেখা নেই। পার্লারের মেয়েরা চৈতালিকে সাজাতে চলে এসেছে। মেয়েটা কেমন জানি পাথরের মতো হয়ে গেছে। ঠিক মতো খাওয়া করে না, কারো সাথে কথা বলে না। শরীরটা আগের থেকে প্রচুর শুকিয়ে গিয়েছে। চৈতালি বসে আছে। পার্লারের মেয়েগুলো চৈতালিকে সাজাচ্ছে। চৈতালির কোনো হেলদোল নেই। দেখে মনে হচ্ছে একটা পুতুল বসে আছে, যাকে নিয়ে যা খুশি ইচ্ছে করা যায়। অধরের কোণে হাসির রেশটুকু নেই। ফাইয়াজ নিজের রুমে পড়ে পড়ে ঘুমোচ্ছে। ফাইয়াজের বাবা ছেলের রুমে আসলো। ফাইয়াজের মাথায় হাত বুলিয়ে ডাকতে লাগলো। ছেলেটা আবার ঘুমের ঔষধ খেয়েছে। আজকাল ঘুমের ঔষধ খেয়েই নিজেকে বাঁচিয়ে রেখেছে ফাইয়াজ। অন্য দিনের তুলনায় আজকে 3টা বেশি খেয়েছে। তা দেখে ফাইয়াজের বাবা একটু ভয় পেয়ে গেল। চোখ মুখে পানি ছিটিয়ে দিতেই চোখ মুখ কুঁচকে ফেলল ফাইয়াজ। ঘুমের মধ্যে বলল, আমাকে তুমি পুতুল আপু ভেবো আব্বু। আমি ফাইয়াজ। আমি আত্মহত্যা করার মতো ছেলেই না। আমি তোমাকে অনেক ঘৃণা করি আব্বু। দুনিয়ায় চৈতালিকে পেলাম না ঠিকই, কিন্তু পরপারে আল্লাহর কাছে ঠিক চেয়ে নিব। সেদিন কারো ক্ষমতা হবে না আমাকে আর চৈতালিকে আলাদা করার। তোমার মতো বাবা যেন কাউকে না দেয় আব্বু। ফাইয়াজের কথা শুনে ফাইয়াজের বাবার দুচোখ ভরে এলো। কতগুলো বছর পরে ছেলেটা তাকে আব্বু বলে ডাকলো। আমার অহংকার কি আমার থেকে সবকিছু কেড়ে নিবে? সত্যি রে ফাইয়াজ, তোর আব্বু অনেক খারাপ। তা না হলে সব সময় নিজের কথা ভাবে, এবার না হয় তোর কথা ভাববো। একটা মেয়েকে হারিয়েছি, তোকে হারাতে পারবো না। তোর সব কষ্ট আমি দূর করে দিব বাবা। বলেই দুহাতে ছেলেকে টেনে তুলল। লেবুর পানির গ্লাসটা মুখের সামনে ধরে জোর করে খাইয়ে দিল। লেবু পানি খেয়ে ফাইয়াজ আবার শুয়ে পড়ল। ফাইয়াজের বাবা কোনো কথা না বলে রুম থেকে বেরিয়ে গেল। রাহেলা, তোমার ছেলেকে ঘুম থেকে তুলো, গোসল করিয়ে ফ্রেশ করে দাও। যেভাবে ঘুমোচ্ছে সারা রাতে উঠবে না। স্বামীর কথার কোনো ওর করল না রাহেলা চৌধুরী। সোজা ছেলের রুমে আসলো। প্রায় আধা ঘন্টা ডাকার পরে ছেলেকে তুলতে সক্ষম হলো। ছেলেকে ওয়াশরুমে নিয়ে গিয়ে ওয়াশরুমের ঝর্ণা ছেড়ে দিল। এবার ফাইয়াজের ঘুমের রেশ কিছুটা ভালোভাবে কেটেছে। মায়ের দিকে চোখ বড় বড় করে তাকালো। তোমার মাথা হয়ে গেছে আম্মু। এভাবে কেউ ঝর্ণা ছেড়ে দেয়? মাথা আমার না তোর খারাপ হয়েছে? একটা মেয়ের জন্য নিজেকে আর কতটা কষ্ট দিবি? আমাকে কিছু করতে দিলি না, তুই নিজেকে এভাবে শেষ করে দিবি। আমি মা হয়ে বসে বসে দেখব। ভদ্রলোকের মতো গোসল দিয়ে বিছানায় তোর জামাকাপড় রাখা আছে, সেগুলো পরে নিচে আয়। সন্ধ্যা করে শরীরে পানি পড়াতে ফাইয়াজের শরীরে কাঁপুনি উঠে গেল। কোনো কথা বলল না। ওয়াশরুমের দরজা লাগিয়ে দিল। গোসল করে এসে বিছানায় পাঞ্জাবি দেখে ভ্রু কুঁচকে গেল। আম্মু জানে আমি পাঞ্জাবি পরতে পছন্দ করি না, তবুও কেন আমাকে পাঞ্জাবি দিয়ে গিয়েছে। বিরক্ত হয় পাঞ্জাবি পরে নিচে আসলো। নিচে এসে মহাবিপদে পড়ল ফাইয়াজ। একই তার বাসায় এত মানুষ আসলো কি করে? নিজের বাসায় নিজেরই পা রাখার জায়গা নেই। সবকিছু মাথার ওপরে দিয়ে যাচ্ছে। ফাইয়াজের বাবা ফাইয়াজকে দেখে দ্রুত ছেলের কাছে আসলো। কোনো কথা না বলে ছেলের হাত ধরে বাহিরে নিয়ে গেল। বাহিরে আসতেই ফাইয়াজ তার বাবার হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিল। রেগে বলল, আপনার সাহস কি করে হয় আমার অনুমতি না নিয়ে আমার হাত ধরার? ছেলের কথায় পাত্তা না দিয়ে ফাইয়াজের বাবা বলল, তুমি আমার প্রেমিকা হও, যে তোমার হাত ধরতে হলে অনুমতি নিতে হবে। আমি তোমার বাবা হই বেয়াদব। বাসায় তো সম্মান করো না।
লোকজনের সামনে এসে বেয়াদবি শুরু করেছো। বাবার কথা শুনে বোকা বনে গেল ফাইয়াজ। তার বাবার মতো মানুষ তার সাথে রসিকতা করছে। নিজকে সামলে নিয়ে বলল, সম্মান পাবার মতো কোন কাজটা আপনি করেছেন? আপনাকে দেখলে আমার ঘৃণা হয়। আপনার সাথে কথা বলতে আমার রুচিতে বাধে। বলেই চলে যেতে লাগলো। ফাইয়াজের বাবা ফাইয়াজকে শক্ত করে ধরে গাড়ির মধ্যে ঢুকিয়ে দিল। নিজেও গাড়ির মধ্যে প্রবেশ করে গাড়ির দরজা লক করে দিল। এতে ফাইয়াজের রাগ দ্বিগুণ বেড়ে গেল। রেগে বলল, এটা কেমন ধরনের ভদ্রতা? তুমি নিজেই বলো আমি ভদ্র মানুষ না। অভদ্র মানুষের কাছে ভদ্রতা আশা করা নেহাত বোকামি ছাড়া আর কিছুই না ফাইয়াজ, বলল ফাইয়াজের বাবা। ফাইয়াজের বাবার কথায় ফাইয়াজের ভ্রু কুঁচকে গেল। কপালে চিন্তার ভাঁজ পড়ল। আজকে তার বাবার হয়েছেটা কি? এমন করছে কেন? পুতুল আপু চলে যাওয়ার পরে কোনোদিন ভালোবেসে ডাক দেননি। সেই বাবা আমার সাথে মজা করছে। ফাইয়াজের পাশে তাসফিয়া মুখ কালো করে বসে আছে। তাসফিয়াকে দেখে বলল, আপু কি হয়েছে? আমরা কোথায় যাচ্ছি? বলল ফাইয়াজ, আজকে চৈতালির বিয়ে। আমাদের দাওয়াত করেছে। চৈতালির বিয়ের দাওয়াত খেতে যাচ্ছি। আর কোনো প্রশ্ন থাকলে বল, বলল তাসফিয়া। তাসফিয়ার কথা শুনে নিমিষেই ফাইয়াজের মনটা খারাপ হয়ে গেল। মনের মধ্যে জমে থাকা কষ্টগুলো বেরিয়ে আসতে চাইল। চোখগুলো লাল হয়ে আসতে শুরু করেছে। সে যতই সবকিছু ভুলে যেতে চাচ্ছে, তার পরিবার কেন তার ক্ষত স্থানে বারবার আঘাত করছে। খুব দরকার ছিল তার কথা মনে করিয়ে দেওয়ার। আজকে চৈতালির বিয়ে। মেয়েটা নিশ্চয়ই অনেক সুন্দর করে সেজেছে। বাবা সবকিছু মেনে নিলেই চৈতালি আজকে আমার জন্য সাজত। আমি দুনয়ন ভরে তাকে দেখতাম। আমার পিপাসিত হৃদয়কে শীতল করতাম। কিন্তু সে যে আমার হলো না, অন্য কারো জন্য বধূ রূপে সেজে উঠছে। একবার তাকে দেখে আসলে খুব বেশি অন্যায় হয়ে যাবে। আমি কেন মেনে নিতে পারছি না সে অন্য কারো হয়ে যাবে? ফাইয়াজ গাড়ির জানালা দিয়ে দূর আকাশের দিকে তাকিয়ে বলল, শুনেছি মন থেকে কিছু চাইলে তুমি কাউকে ফিরিয়ে দাও না। তাকে মন থেকে এত করে চাইলাম, তবুও কেন দিলা না? কথাগুলো বলেই চোখের কোণে জমে থাকা অশ্রুকণাগুলো মুছে নিল। বর এসেছে প্রতিধ্বনিতে পুরো বাড়ি মেতে উঠল। সবাই ছুটল বর দেখতে। সময়ের সাথে চৈতালির হৃৎপিণ্ডের গতিবেগ দ্বিগুণ গতিতে ছুটে চলেছে। মনের মধ্যেখানিতে অজানা হাহাকার পড়ে গিয়েছে। নিজেকে যথেষ্ট শান্ত রাখার চেষ্টা করছে, কিন্তু বরাবরের মতোই ব্যর্থ হচ্ছে। বরের জায়গায় অন্য কাউকে দেখে তানহা আর কোকেয়া বেগমের চোখ বড় বড় হয়ে এলো। প্রশ্নবোধক দৃষ্টিতে দুজন ইফাদের দিকে তাকালো। ইফাদ দুজনকে শান্ত হতে বলল। সে পরে সবটা বুঝিয়ে বলবে। ফাইয়াজ বরের জায়গায় নিজেকে আবিষ্কার করে। গোল গোল হয়ে সবাইকে দেখছে। ঠিক তখনই ফাইয়াজের বাবা ফাইয়াজের মুখে রুমাল চেপে ধরে বলল, নতুন জামাই লজ্জা পেতে শিখো বেয়াদব। এভাবে নির্লজ্জের সবার দিকে তাকিয়ে আছো কেন? আমার মান সম্মান ডুবিয়ে দিবে নাকি? সবকিছু ফাইয়াজের মাথার ওপরে দিয়ে যাচ্ছে। সবকিছু স্বপ্নের মতো লাগছে। ঘুম ভাঙলেই স্বপ্নটা শেষ হয়ে যাবে। ফাইয়াজের মাথার মধ্যে একটা ঘোর কাজ করছে। ঘোরের মধ্যেই বলল, আব্বু আমরা এখানে কেন এসেছি? বলল ফাইয়াজ, তোমাকে তোমার বিয়ের দাওয়াত খেতে নিয়ে এসেছি। তা বলো ফাইয়াজ চৌধুরী, নিজের বিয়ের দাওয়াত খেতে এসে তোমার কেমন অনুভূতি হচ্ছে? ফাইয়াজ আর উত্তর দিতে পারল না। তার আগেই কোকেয়া বেগম ফাইয়াজের সামনে মিষ্টি ধরল। ফাইয়াজ কোনো কথা না বলে মিষ্টিটা খেয়ে নিল। খুব আদর যত্ন করে ফাইয়াজকে বাসার মধ্যে নিয়ে আসা হলো। সবাই ফাইয়াজকে কতটা ভালোবাসছে। ফাইয়াজকে নিয়ে রসিকতা করছে। হাজার হলেও বাসার নতুন জামাই। এতক্ষণ একটা ঘোর কাজ করলেও এখন ফাইয়াজের ভীষণ লজ্জা করছে। অজানা এক ভালো লাগা মনে এসে ধরা দিয়েছে। খুশিতে মনটা ভরে উঠেছে। চৈতালিকে দেখার জন্য মনটা ছটফট করছে। ইচ্ছে করছে দৌড়ে গিয়ে দেখে আসতে। এর মধ্যে কাজী সাহেব চলে আসলো। বিয়ে পড়ানো শুরু করে দিল। ফাইয়াজের কাছে থেকে বিদায় নিয়ে চৈতালির কাছে আসলো। চৈতালি পাক্কা আধা ঘন্টা সময় নিয়ে 3 বার কবুল বলেছে। কান্না করতে করতে মেয়েটা প্রায় শেষ। বিয়ের সকল কার্যক্রম শেষ। এবার বিদায়ের পালা। ইফাত চৈতালির হাত ফাইয়াজের হাতে দিয়ে বলল, নিজের কলিজার টুকরাটাকে তোমার হাতে তুলে দিলাম। যত্ন সহকারে আগলে রেখো। তোমার প্রতি আমার অনেক বিশ্বাস আছে।
আশা রাখছি আমার বিশ্বাসের মূল্য দিবে। কখনো আমার বোনটাকে কষ্ট পেতে দিবে না। আমার বোন কষ্ট পেলে তার কষ্টগুলো ভাগ করে নেওয়ার চেষ্টা করবে। আর যদি কখনো আমার বোনকে তোমার কাছে বোঝা মনে হয় তাহলে আমাকে বলবে, আমি নিয়ে চলে আসব। আমার বোনকে সারা জীবন বসিয়ে রাখিয়ে খাওয়াবার ক্ষমতা আমার আছে। আমি আমার বোনের জন্য স্বার্থপর হয়ে গিয়েছি। তাই পুরনো সব ক্ষত ভুলে আমার জানটাকে তোমার হাতে তুলে দিলাম। আগলে রেখো, বলল ইফাত। তোমার মতো করে ভালো রাখতে পারবো কি না জানি না, তবে তোমার মতো করে ভালো রাখার চেষ্টা করব। সব সময় ওর মাথার ওপরে ঢাল হয়ে দাঁড়াবো। কখনো কোনো বিপদ চৈতালিকে স্পর্শ করতে দিব না। নিজরে সবটুকু দিয়ে চৈতালিকে ভালো রাখার চেষ্টা করব। আমি সর্বদা তোমার বিশ্বাসের মূল্য দেওয়ার চেষ্টা করব ভাইয়া, বলল ফাইয়াজ। ইফাদ আর দাঁড়ালো না, ভিড় ঠেলে বেরিয়ে আসলো। হয়তো কান্না লুকানোর জন্য পালিয়ে এলো। চৈতালি মাকে জড়িয়ে ধরে কান্না করছে। মাকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। তার একটাই কথা, তাদের ছেড়ে কোথাও যাবে না। মাকে ছেড়ে তানহাকে জড়িয়ে ধরে বলল, ভাবি মাকে বলো না, আমি তোমাদের ছেড়ে কোথাও যাব না। তোমরাও আমার সাথে চলো। প্রচুর পাগলামি শুরু করে দিয়েছে চৈতালি। ইফাদ এসে বোঝালো, তবুও কথা শুনছে না। চৈতালি এমন ব্যবহারে ফাইয়াজ খুব বিরক্ত হলো। বিরক্তি মাখা মুখে বলল, এত কষ্ট করে পেয়েছি, যাবে না বলছে। দাঁড়াও তোমাকে দেখাচ্ছি মজা, বলেই চৈতালির কাছে আসলো। সবাইকে অবাক করে দিয়ে চৈতালিকে কোলে তুলে নিল। ফাইয়াজের কাণ্ড দেখে সবাই মুখ টিপে হাসছে। অবশেষে চৈতালির বিদায়ের পালা শেষ হলো। চৈতালির বিদায় শেষ হতেই পুরো বাসা ফাঁকা হয়ে গেল। 10-12 জন আছে শুধু। পুরো বাসা একদম এলোমেলো হয়ে গিয়েছে। রাতটা কোনো রকমে পার করে দিতে হবে। আজকে সবাই ক্লান্ত, খেয়ে যে যার মতো চলে গিয়েছে। সকালে এসে কাজ করে দিবে। তানহা রুমে মুখ ভার করে বসে আছে। এত কিছু হয়ে গেল, ইফাত তাকে একটা বার বলার প্রয়োজন মনে করল না। আশুক আজকে একটা কথাও বলবো না। গোলাপ আর রজনীগন্ধা ফুল দিয়ে সজ্জিত রমে বসে আছে চৈতালি। চারদিকে ফুলের সুবাস চৈতালিকে মাতাল করে তুলছে। চৈতালির খালি মনে হচ্ছে তার বিয়ে ফাইয়াজের সাথে হয়েছে। নাকি ভিড়ের মাঝে অন্য মানুষের কণ্ঠস্বর শুনে তাকে ফাইয়াজ ভাবছে। ঘুমটা তুলে বরের মুখটা দেখা উচিত ছিল। কিন্তু ফাইয়াজের সাথে বিয়ে হলে বরের নাম ফারহাজ বলল কেন? সবকিছু কেন জানি গুলিয়ে আসছে। তখনই দরজা লাগানোর শব্দ ভেসে এসো। চৈতালি ভয়ে জোরসর হয়ে বসল। উসখুস করছে একবার বরের মুখটা দেখার। চৈতালি নিজেকে আর দমিয়ে রাখতে পারল না। ঘুমটা একটু উঁচু করে তুলল। তার আগেই ফাইয়াজ জামাকাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল। চৈতালি হতাশ হলো। আবার ঘুমটা টেনে বসল। ফাইয়াজ ওয়াশরুম থেকে বেরিয়ে এসে কোনো কথা না বলে বিছানায় এক পাশে শুয়ে পড়ল। বড্ড অভিমান হয়েছে চৈতালির ওপরে। ভেবেই নিয়েছে চৈতালি কথা না বলা পর্যন্ত সে আগে কথাও বলবে না। বরের এমন আচরণ চৈতালিকে বড্ড ভাবাচ্ছে। বেশ কিছুক্ষণ বরের সারা শব্দ না পেয়ে ঘোমটা তুলে ফেলল। নিজের পাশে কালো টি শার্ট আর জিন্সের প্যান্ট পরা যুবকের মুখ দেখার জন্য আকুল হয়ে আছে চৈতালি। ফাইয়াজের দিকে একটু এগিয়ে আসলো। একটু কাত হয়ে যখনই ফাইয়াজের মুখ দেখতে যাবে, তখনই ফাইয়াজ চৈতালির দিকে ঘুরল। চৈতালি তাল সামলাতে না পেরে ফাইয়াজের বুকের মধ্যে খানিতে গিয়ে পড়ল। ফাইয়াজ চৈতালিকে সরিয়ে দিয়ে বলল, এমন অসভ্যের মতো করছো কেন? আগে কখনো ছেলে দেখো নাই। ফাইয়াজের কথা শুনে চৈতালি চোখ বড় বড় করে তাকালো। মুহূর্তেই দু চোখ ভরে এলো। কোনো কথা না বলেই দুহাতে ফাইয়াজকে আষ্টেপৃষ্ঠে আবদ্ধ করে নিল। ফাইয়াজ যতই নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করছে, চৈতালির দুহাতের বাঁধন দ্বিগুণ ভাবে তীব্র হচ্ছে। চৈতালি ফাইয়াজকে জড়িয়ে ধরে শব্দ করেই কান্না করে দিল। চৈতালির কান্না দেখে ফাইয়াজ স্তব্ধ হয়ে গেল। কোনো কথা বলছে না। চুপচাপ সময়টা কে অনুভব করছে। কান্না করতে করতে চৈতালি ঘুমিয়ে গেল। বেশ কিছুক্ষণ পরে ফাইয়াজ চৈতালিকে বালিশে শুইয়ে দিল। চৈতালির গহনাগুলো খুলে টেবিলে রেখে আসলো। চৈতালির কপালে অধর ছুঁয়ে দিল। তারপরে চৈতালিকে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেল। পরের দিন সকাল বেলা তানহার ঘুম ভেঙে ইফাদকে পাশে দেখতে না পেয়ে চোখ বড় বড় করে তাকালো। কাল রাতে ইফাদের জন্য অপেক্ষা করতে করতে কখন ঘুমিয়ে গিয়েছে সে নিজেও জানে না।
তার মানে ইফাদ সারা রাত রুমে আসে নাই। তানহা ফ্রেশ হয়ে বাহিরে আসলো। বেশ কিছু মেহমান নতুন এসেছে। তাদের সাথে কালকে দেখা হয় নাই। মূলত তাদের বাসা দূরে হওয়ায় বিয়েতে উপস্থিত হয়ে পারে নাই। কোকেয়া বেগম আর ইফাদ মেহমানদের আপ্যায়ন করছে। তানহা গম্ভীর মুখ করে সবকিছু দেখছে। ইফাদ তানহাকে দেখে একটা প্লেটে খাবার নিয়ে তানহার দিকে এগিয়ে আসলো। তানহার হাত ধরে নিজের রুমে চলে আসলো। তানহা এখনো মুখ গম্ভীর করে আছে। ইফাদ এক লোকমা ভাত তানহার মুখের সামনে ধরল। সরি, বৌজান। আমি তোমাকে সবকিছু বলতে চেয়েছিলাম, কিন্তু সবকিছু এত দ্রুত হয়ে গেল। আমি তোমাকে আর আম্মুকে জানাতে পারি নাই। কালকে রাতে অনেক কাজ ছিল। 3টার সময় রুমে আসছি, দেখি তুমি ঘুমিয়ে গিয়েছ। তাই বিরক্ত করি নাই। আমিও তোমার সাথে ঘুমিয়ে গিয়েছিলাম। সকালে উঠে কাজে লেগে পড়েছি, পুরো বাসা পরিষ্কার করতে। জীবন শেষ হয়ে গেল। তোমার বর এত কাজ করলো, একটু বরের সেবা করলেও তো পারো। আমার কোনো বর নেই। তাহলে আমি কে? কেউ না। চৈতালির বিয়ের দুদিন আগে ফাইয়াজের বাবা আমাকে একটা রেস্টুরেন্টে ডেকেছিল। তানহা আগ্রহ নিয়ে ইফাদের দিকে তাকালো। আগ্রহী কণ্ঠে বলল পড়ে, আমি কারো কেউ না। আমি কেন কাউকে বলতে যাব? নিজে ভুল করেছে, আবার বড় বড় কথা বলছে। মনিতা না করে বলো, ফাইয়াজের সাথে চৈতালিরও বিয়ে কি করে হলো? ফাইয়াজের বাবা চৈতালির বিয়ের দুদিন আগে আমাকে নিয়ে একটা রেস্টুরেন্টে বসে। আমি প্রথমে খুব অবাক হই। উনি আমার দুহাত ধরে মাফ চেয়েছেন। উনি গভীরভাবে অনুতপ্ত। আমার দুহাত ধরে অনেক কান্না করেছিল। আমি প্রচুর অবাক হয়েছিলাম জানো। এত কঠিন একটা মানুষ এভাবে কান্না করছে। উনি পুতুল আপু আর ভাইয়ার জন্য অনেক আফসোস করেছে। বলেছেন তিনি এক মেয়েকে হারিয়েছেন। নতুন করে ছেলেকে তিনি হারাতে চান না। বলে তোমার বোনকে আমার ছেলের জন্য ভিক্ষা দাও। তোমার বোনকে ছাড়া আমার ছেলেটা বাঁচবে না। তুমি যা বলবে আমি তাই করব। আমার অহংকার দুটো ছেলে মেয়েকে শেষ করে ফেলছে। আমি চাই না আমার অহংকারের জন্য আরো দুটো ফুল অকালে ঝরে যাক। চৈতালির বিয়ে ঠিক হয়েছিল। তাদের কি বলেছিলে? আমি উনাকে বলেছিলাম, আমি আপনাকে কিভাবে বিশ্বাস করব? আপনি আমার বোনকে নিয়ে গিয়ে মেরেও ফেলতে পারেন। উনি বলেছিলেন, উনি চৈতালিকে লাইফ সাপোর্ট দিয়ে তারপরে নিয়ে যাবেন। উনি উনার কথা রেখেছেন। তারপরে উনাকে বললাম, চৈতালির বিয়ে তো আমরা ঠিক করে ফেলছি। উনারদের কি জবাব দিব? তারপরে ফাইয়াজের বাবা আমার সাথে ছেলের বাসায় যান। ওই ছেলের বাসার লোকজন আমাদের সাথে অনেক বাজে ব্যবহার করেছে। ফাইয়াজের বাবা সবটা সামলে নিয়েছিল। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। চৈতালিকে আমরা কোন পরিবারে বিয়ে দিতে যাচ্ছিলাম তানহা? আমি চৈতালির জন্য স্বার্থপর হয়ে গিয়েছি তানহা। চৈতালি রোজ রাতে কান্না করত। নামাজ পড়ে কান্না করত। ভয়ে কিছু বলতে পারত না। আমি তো ওর ভাই। আমি তো সবকিছু বুঝি। তাই পুরনো ক্ষত ভুলে দুজন মানুষের মুখ হাসি তুলে দিয়েছি। আমি কি খুব বেশি ভুল করেছি তানহা? তুমি কখনো ভুল করতেই পারো না। আমি জানি চৈতালির যেটায় ভালো হবে, তুমি সেটাই করবে। এতে আমার রাগ বা আক্ষেপ কোনো কিছুই নেই। আমার রাগ হয়েছে তুমি আমাকে কিছু বলো নাই তাই। এই যে, এখন বললে, আর রাগ করে নেই। তাহলে এখন খেয়ে নাও। বলেই এক লোকমা ভাত তানহার মুখের সামনে ধরল। তানহা আর রাগ করল না, চুপচাপ খেয়ে নিল। রাহেলা চৌধুরী চৈতালির মাথায় হাত বুলিয়ে চৈতালিকে ডাকছে। সজাগ হতেই ধরফরিয়ে উঠে বসল চৈতালি। চৈতালির ধরফরানি দেখে রাহেলা চৌধুরী বলল, এত উত্তেজিত হবার দরকার নেই মা। আমাকে ভয় পাবার দরকার নেই। এটা তোমারই তো বাড়ি। সবাই নতুন বউ দেখার জন্য এসেছে। ফ্রেশ হয়ে নিচে চলো, বলল রাহেলা চৌধুরী। আমি ফ্রেশ হয়ে কি পরব? শাড়ি পরবে? আমি শাড়ি পরতে পারি না। আমার সালোয়ার কামিজ পরে অভ্যাস। বাসায় থাকতে ভাবি শাড়ি পরিয়ে দিয়েছে। তোমার চিন্তার কোনো কারণ নেই। আমি আছি। আমি তোমাকে শাড়ি পরিয়ে দিব। যাও এবার ফ্রেশ হয়ে এসো। ওয়াশরুমটা দেখিয়ে দিয়ে বলল। সন্ধ্যাবেলা চৈতালি আর ফাইয়াজকে ইফাদের বাসা থেকে নিয়ে যেতে আসা হয়েছে। ইফাদ, তানহা, আরো 2-4 জন এসেছে। চৈতালি সারাদিন ফাইয়াজের দেখা পায় নাই। মনটা ভীষণ খারাপ। আচ্ছা, ফাইয়াজ কি তার সাথে তাদের বাসায় যাবে না? নাকি ফাইয়াজ বউ হিসেবে তাকে মেনে নিতে পারছে না? হাজারটা প্রশ্ন মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে।
চৈতালি গাড়িতে উঠে বসতেই চৈতালির চোখ কপালে উঠে গেল। ফাইয়াজ তার আগেই গাড়িতে উঠে বসে আছে। চৈতালিকে তাকিয়ে থাকতে দেখে বলল, আগে কখনো ছেলে দেখো নাই? এভাবে তাকিয়ে থাকার কোনো মানে আছে? কেউ আমার দিকে এভাবে তাকিয়ে থাকলে আমি খুব অস্বস্তি বোধ করি। আপনি সারাদিন কোথায় ছিলেন? কালকেও আমার সাথে কথা বলেন নাই। আমাকে বউ হিসেবে আপনার পছন্দ না? না। কেন? এই যে, তুমি স্বামীর অভিমান ভাঙাতে জানো না। বকার মতো খালি তাকিয়ে থাকো। কথায় একটু ভালোবেসে মানিয়ে নিবে। তুমি আমাকে রেখে বিয়ে করে নিচ্ছিলে। আমি তোমার ওপরে খুব রাগ করেছি। আল্লাহর কাছে চেয়েছিলাম। তাই উনার রহমতে পেয়ে গেলাম। একা চাইলে হয় না। দুজনকেই চাইতে হয়। দুজনের মোনাজাত এক হলে আল্লাহ তাআলা কখনো খালি হাতে ফেরায় না। তার মানে তুমি আমাকে চেয়েছিলে। আপনিও তো চেয়েছিলেন। আচ্ছা, অভিমানে অভিমানে কাটাকাটি বলেই দুজনে হেসে দিল। তানহাদের বাসায় ফাইয়াজ আর চৈতালি দুজনেই পাশাপাশি বসে আছে। চৈতালি ফাইয়াজের নিকনেম দিয়েছে সাদা বিড়াল। তা দেখে ফাইয়াজ রেগে চৈতালির দিকে তাকালো। চৈতালি হেসে গড়াগড়ি খাচ্ছে। মিনু এসে চৈতালি আর ফাইয়াজকে নাস্তা দিয়ে গেল। ইফাত গম্ভীর মুখ করে তানহার কাছে আসলো। গম্ভীর কণ্ঠে বলল, তানহা, আমি তোমাকে কতবার বলেছিলাম আমরা ওদের নামে থানায় মামলা করব। তুমি আমার কথা কানে নিচ্ছ না কেন? তোমাকে একটা কথা বলা হয় নাই? আমি শিওর হয়ে কালকে তোমাকে জানাচ্ছি। রাগ করো না। ইফাত কোনো কথা না বলে চলে গেল। একটু পরে এতগুলো ফল দিয়ে আসলো। তানহার সামনে ধরে বলল, আমি এখানে বসে আছি। চুপচাপ সবকিছু শেষ করে ফেলো। এত কিছু আমি খেতে পারবো না। তানহার কথায় ইফাত তীক্ষ্ণ দৃষ্টিতে তানহার দিকে তাকালো। তানহা কোনো কথা না বলে চুপচাপ ফলগুলো খেয়ে ফেলল। ইফাত তানহার কপালে অধর ছুঁয়ে দিয়ে বলল, আমার লক্ষ্মী বউজান, তুমি একটু অপেক্ষা করো। আমি এখনই আসছি। বলে ইফাত চলে গেল। চৈতালি আর ফাইয়াজ দুদিন থেকেই চলে গেল। তানহা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাহিরে যাবে। তখনই ইফাদের ফোন বেজে উঠল। তানহা কৌতূহলবশত ফোনের কাছে আসলো। আবিরের নাম্বার দেখে কপাল কুঁচকে ফেলে বিরক্ত হয়ে ফোন রিসিভ করল। ফোনের ওপাশ থেকে যা শুনল তা শুনে চিৎকার দিয়ে উঠল তানহা। তানহার চিৎকার শুনে ইফাত দৌড়ে আসলো। তানহাকে দুহাতে আগলে নিয়ে বলল, কি হয়েছে, তুমি এভাবে চিৎকার করছে কেন? তানহা কান্না মিশ্রিত কণ্ঠে বলল, চাচি খুন হয়েছে। চাচিকে কারা জানি খুন করে রেখে চলে গিয়েছে। তুমি আমাকে তাড়াতাড়ি চাচিদের বাসায় নিয়ে চলো। কান্নার প্রতিধ্বনিতে আশেপাশের মানুষের কলিজা কেঁপে কেঁপে উঠছে। মানুষ কতটা নির্দয়া হলে একটা মানুষকে এভাবে নৃশংসভাবে হত্যা করতে পারে? হাসনা বেগমের বোনেরা কান্না করতে করতে সেন্সলেস হয়ে যাচ্ছে। মাহতাব সাহেব পাথরের ন্যায় বসে আছেন। আবির রক্তিম চোখে মায়ের নিথর দেহের দিকে তাকিয়ে আছে। চোখ দুটো অসম্ভবভাবে লাল হয়ে গিয়েছে। কথাগুলো আজ স্বার্থপর হয়ে গিয়েছে। ইফাত হাসনা বেগমের দিকে তাকিয়ে তানহার দুচোখ ধরে ফেলল। তানহা পুরো রাস্তা কান্না করতে করতে এসেছে। হাসনা বেগমের এমন অবস্থা দেখলে তানহা সহ্য করতে পারবে না। তাই ইফাত নিজ দায়িত্বে তানহাকে সেখানে থেকে সরিয়ে নিয়ে আসলো। কিছুক্ষণের মধ্যে পুলিশ চলে আসলো। লাশের কাছে থেকে সবাইকে সরিয়ে দিল। লাশ ময়না তদন্তের জন্য পাঠানো হবে। একজন পুলিশ কর্মকর্তা মাহতাব সাহেবকে প্রশ্ন করল, আপনাদের কাউকে সন্দেহ হয়? মাহতাব সাহেব হাতের আঙুল দিয়ে আবিরকে দেখিয়ে দিল, এই জানোয়ারটা নিজের মাকে খুন করেছে। ওকে নিয়ে গিয়ে কঠিন শাস্তি দিন। কাল যখন আমি বাসায় ছিলাম না, তখন আবির বাসায় এসেছিল। আবির চলে যাবার পরেই হাসনা খুন হয়েছে। আমি বাসায় থাকলে এমনটা হতো না। দেখুন, মৌখিক কথায় কিছু হবে না। আইন প্রমাণ চায়। প্রমাণ ছাড়া আইন একটা কথাও বলবে না। আমাদের বলা হয়েছে মৃত ব্যক্তি আত্মহত্যা করেছে। সঠিক তথ্য বের করার জন্যই আমাদের এখানে আসতে হয়েছে। পুলিশের কথায় আশেপাশের লোকগুলো বলতে শুরু করলো, আমরাও দেখেছি আবির কালকে নিজের বাসায় এসেছিল। ওর মায়ের সাথে কথা কাটাকাটিও হয়েছে। আবিরের হাতে আমরা ধারালো ছুরি দেখেছি, কয়েকজন মিলে বলল। আমি খুন করিনি। বাবা, বিশ্বাস করো। আমি আম্মুকে শুধু ভয় দেখিয়েছি। কিন্তু আমি আম্মুকে খুন করিনি। আপনারা সবাই বিশ্বাস করেন। তানহা, তুই অনন্ত, আমাকে বিশ্বাস কর। এত জঘন্যতম কাজ আমি করিনি।
আমি জানি আমি অনেক বাজে কাজ করেছি, কিন্তু মানুষের শরীরের আঘাত করে কোনো কাজ করি নাই, বলল আবির। আমাদের পাড়ার মোড়ে সিসি ক্যামেরা লাগানো আছে, সেখানে থেকে আমাদের বাসা ভালোভাবে দেখা যায়। আপনি চাইলে সিসি ক্যামেরা চেক করে দেখতে পারেন, বলল মাহতাব সাহেব। মাহতাব সাহেবের কথা শুনে পুলিশ অফিসার কাউকে একটা ফোন দিল। তারপরে হাসনা বেগমের লাশ ময়না তদন্তের জন্য পাঠিয়ে দিল। সবকিছু কেমন জানি লাগছে, পুরো পৃথিবীটা এলোমেলো হয়ে গিয়েছে। আবিরকে সবাই ঘিরে ধরে রেখেছে। তানহা বসে বসে দু চোখের পানি ফেলছে। ইফাত তানহাকে আগলে রেখেছে। একটু পরে ফাইয়াজ আর চৈতালি আসলো। ফাইয়াজকে দেখে আবির ফাইয়াজকে জড়িয়ে ধরে বলল, তুই অনন্ত আমাকে বিশ্বাস করবি, আমি নিজের মাকে খুন করার মতো জঘন্য কাজ করতে পারি না। তোর সাথে এতগুলো বছর পড়াশোনা করেছি, তোর সাথে আমার প্রায় ঝামেলা লাগতো, কখনো তোর শরীরে আঘাত করেছি, বলল আবির। আবির তুই শান্ত হ আগে, এসব হলো কি করে? তুই এমন পাগলামি করিস না, তুই এমন কিছু না করলে পুলিশ তোর কিছু করতে পারবে না, বলল ফাইয়াজ। আমি হয়তো মুক্তি পেয়ে যাব, আমার শরীরে যে কলঙ্ক লাগছে, সেই কলঙ্ক কিভাবে মুছে দিবি ফাইয়াজ, বলল আবির। ফাইয়াজ আর কোনো কথা বলল না, চুপ করে আবিরকে ধরে রাখলো। আজকে সবাই আবিরের বিরুদ্ধে কথা বলছে, চারিদিকে আবিরের নামে ছি ছি পড়ে গিয়েছে। আজকে আবিরের নিজেকে বড্ড অসহায় মনে হচ্ছে। প্রায় 2 ঘন্টা পরে পুলিশ আসলো। ফোন থেকে একটা ভিডিও বের করে আবিরের সামনে ধরল। আবির নিজের বাসা থেকে রক্ত মাখা ছুরি নিয়ে বের হচ্ছে, আবির সহ সবাই দেখল। এবারও বলবেন আপনি কি করেন নাই, বলল পুলিশ অফিসার। স্যার ওটা ফেক রক্ত ছিল, আমি আম্মুকে ভয় দেখানোর জন্য নিয়ে এসেছিলাম। তানহা তুই সত্যিটা বল না, চৈতালি তুমি তো জানো আমি কেমন, তুমি একটু সবাইকে বোঝাও না। আবির চৈতালির দিকে একটু এগিয়ে আসলো। চৈতালি ভয় ফাইয়াজ পেছনে লুকিয়ে পড়ল। দুহাতে ফাইয়াজের এক হাত শক্ত করে ধরে আছে। অনেকক্ষণ ধরে তোর কাহিনী দেখছি, কাহিনী করবি, থানায় গিয়ে করবি, তোরা ভালো কথা শোনার মতো মানুষই না। পিঠে কয়েক ঘা পড়লেই গড়গড় করে সব সত্যি কথা বের হয়ে চলে আসবে, বলেই টানতে টানতে আবিরকে নিয়ে চলে গেল। আজকে 7 দিন পরে ময়না তদন্ত শেষ করে হাসনা বেগমের লাশ দাফন করার জন্য পাঠিয়ে দিয়েছে। টানা 4 দিন আবিরকে জিজ্ঞাসাবাদ করার পরেও আবির মুখ দিয়ে একটা অক্ষরও বের করেনি। 3 দিনের জন্য রিমান্ডে নেওয়া হয়েছিল। একটাই কথা বলেছে, আমি খুন করিনি। বর্তমানে আবিরের অবস্থা খুবই গুরুতর, তাই পুলিশ প্রশাসন আবিরকে হসপিটালে চিকিৎসার জন্য রেখেছে। চৈতালি ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে মাথায় চিরুনি করছিল। তখনই ফাইয়াজ চৈতালিকে পেছনে থেকে জড়িয়ে ধরে। ফাইয়াজের কোমল স্পর্শে চৈতালির পুরো শরীর কেঁপে ওঠে। ফাইয়াজ চৈতালিকে নিজের দিকে ঘোরায়। চৈতালি কিছু বলতে যাবে, তার আগেই ফাইয়াজ চৈতালি অধরে আঙুল রেখে চুপ করিয়ে দেয়। চৈতালির অধরের কাছে অধর নিয়ে আসতেই চৈতালি ফাইয়াজকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। জোরে জোরে শ্বাস নিতে থাকে। মানুষটা চৈতালির কাছে আসলে চৈতালির দম বন্ধ হয়ে আসে। এই কদিনে ফাইয়াজ চৈতালির কাছে যতবার আসার চেষ্টা করেছে, চৈতালি ততবারই ফাইয়াজকে দূরে সরিয়ে দিয়েছে। চৈতালি অসহায় দৃষ্টিতে ফাইয়াজের দিকে তাকালো। ফাইয়াজ চৈতালিকে একবার পরখ করে নিয়ে কোনো না বলে চুপচাপ রুম থেকে বেরিয়ে গেল। চৈতালি আহত দৃষ্টিতে ফাইয়াজের যাওয়ার দিকে তাকিয়ে আছে। আমি মনে হয় একটু বেশি করে ফেলছি, মানুষটা অনেক কষ্ট পেয়েছে, ভেবেই একটা দীর্ঘশ্বাস ছাড়ল চৈতালি। তানহা গভীরভাবে কিছু একটা চিন্তা করছে। তখনই ইফাত এসে তানহার কোলের মধ্যে শুয়ে পড়ে। সেদিকে তানহার খেয়াল নেই। ইফাত তানহার সামনে তুড়ি বাজিয়ে বলল, এত কি ভাবছো বৌজান? জানো আমার মনে হয় আবির ভাই সত্যি কথা বলছে। আবির ভাই চাচিকে খুন করে নাই, অন্য কেউ চাচিকে খুন করেছে, এবং সবকিছু জেনে বুঝেই আবির ভাইকে ফাঁসিয়ে দিয়েছে। তুমি কি করে জানলে আবির ভাই খুন করে নাই? আবির ভাই খুন করতেই পারে না। তোমার মনে আছে, তোমাকে যখন কিডন্যাপ করা হয়েছিল, তখন আবির ভাই আমাকে তোমার খোঁজ দিয়েছিল। আবার এটাও বলেছিল আমি যেন কোনো দ্বিধা ছাড়াই ওদের কাগজে সাইন করে দেই, কারণ বাড়িটা আমার নামে ছিলই না। বাড়িটা চাচি তার নিজের নামে করে নিয়ে ছিল। আমি চাচা চাচিকে অনেক বিশ্বাস করতাম, কত শত কাগজ আমি সাইন করেছি,
কিন্তু চাচি আমার সাথে এত বড় বিশ্বাসঘাতকতা করবে, আমি কখনো কল্পনাও করতে পারি নাই। আবির ভাই আমাকে বলেছিল, তোর সাথে অনেক অন্যায় করেছি। তোর বাড়ি তোকে ফিরিয়ে দিয়ে, যদি নিজের অন্যায়ের বোঝা কমাতে পারি, তাহলে তোর থেকে বেশি খুশি আমি হব। তুই চিন্তা করিস না। মাকে বলে তোর বাড়ি তোকে ফিরিয়ে দেওয়ার দায়িত্ব আমার। তুমি আমাকে এসব কথা আগে বলো নাই কেন? তুমি অসুস্থ ছিলে, তোমাকে চিন্তা দিব না ভেবে কিছু বলা হয় নাই। যখন বলতে চেয়েছি, তখন চৈতালির বিয়ের ঝামেলা ছিল। আসতে পারি, বলল মাহতাব সাহেব। মাহতাব সাহেবকে দেখে ইফাত দ্রুত উঠে বসল। তানহা উঠে চাচার কাছে গেল। আরে চাচা, আপনি কোনো দরকার পড়লে আমাকে ডাকতেন, আমি গিয়ে আপনার সাথে দেখা করতে আসতাম, বলল তানহা। অসুস্থ শরীর নিয়ে আর কত আমার কথা ভাববি? আমাকে নিজের কাজগুলো নিজেকে করতে দে। এই নে, তোর বাড়ির দলিল। আবির সত্যি হাসনাকে খুন করে নাই। হাসনাকে ভয় দেখিয়ে তোর বাড়িটা তোর নামে লিখে নিয়েছে। না জেনে ছেলেটাকে ভুল বুঝলাম। আসলে হয়েছে কি জানিস? বাঘ এসেছে গল্পটা নিশ্চয়ই শুনেছিস। আবিরের ক্ষেত্রেও সেটাই হয়েছে। ও এত খারাপ কাজ করেছে, তাই ওর ভালো কাজটা কেউ বিশ্বাস করে নাই। হাসনা ওর পাপের শাস্তি পেয়েছে। কথায় আছে না, পাপ তার বাপকেও ছাড়ে না। তেমন হাসনা তোর মাকে ভাতের সাথে বিষ দিয়ে মেরেছিল। ওর শাস্তি ও পেয়েছে। ভাবছিস আমি এত কিছু জানলাম কি করে? এই ডায়েরিটা পড়বি, এখানে থেকে সবকিছু জানতে পারবি। আজকে আমি আসছি, আবিরের কাছে যাব। ওকে ছাড়িয়ে নিয়ে আসার ব্যবস্থা করতে হবে, বলেই চলে গেল। তানহার পুরো পৃথিবী থমকে গেল। এতক্ষণ যে মানুষটার জন্য কষ্ট হচ্ছিল, মুহূর্তেই মানুষটার ওপরে ঘৃণায় দুচোখ ভরে এলো। এভাবে আমাকে এতিম করে দিল। মানুষ এতটা নিষ্ঠুর কেন? আম্মুকে মেরে সেই কি পেয়েছে? নিজেও কিছু পেল না। আমার থেকে আমার আম্মুকে আলাদা করে দিল। এখন নিজেও মরে গেল। কেউ চিরদিন থাকতে আসে নাই, সবাই চলে যাবে। মানুষ মানুষকে মেরে কি লাভ হয়? এরা কেন বুঝে না? এরা পৃথিবীর অতিথি মালিক নয়। ঘড়ির কাঁটায় রাত 11টা ছুঁই ছুঁই। চৈতালি কখন থেকে ফাইয়াজের জন্য অপেক্ষা করছে, কিন্তু ফাইয়াজের আসার নামে কোনো খোঁজ নেই। অন্যদিন আগেই চলে আসে। চৈতালির সাথে কত দুষ্টামি করে। তবে কি একটু বেশি কষ্ট পেয়েছে ভেবেই চৈতালি মন খারাপ করে বসে আছে। নিজেকে খুব সুন্দর করে সাজিয়ে তুলেছে। অনেকক্ষণ ধরে ফাইয়াজের জন্য অপেক্ষা করছে। ফাইয়াজ আসছে না দেখে ওয়াশরুমে যাবে, এমন সময় ফাইয়াজ রুমে প্রবেশ করে। চৈতালির মুখে হাসি ফুটে ওঠে। খুশি হয়ে ফাইয়াজের সামনে এসে দাঁড়ালো। ফাইয়াজ মুখটা গম্ভীর করে রেখেছে। আমাকে কেমন লাগছে? সুন্দর। শুধু সুন্দর, আমি এত সময় নিয়ে এত কষ্ট করে তোমার জন্য সাজলাম, আর তুমি বলছো সুন্দর। স্বামীর মুখে এতটুকু প্রশংসা শুনে মন ভরল না। এত বেশি বেশি প্রশংসা শুনতে হবে, তাহলে মন ভরবে। এই মেয়ে আজকে আমাকে শেষ করার চিন্তা করেছো। এমনিতেই এত সুন্দর করে সেজেছো, তার ওপরে তুমি তুমি করে বলছো। তুমি জানো তোমার এই রূপ আমাকে কিভাবে এলোমেলো করে দিচ্ছে। তুমি আমাকে সামনে থেকে চলে যাও, তা না হলে আমি তোমাকেই এলোমেলো করে দিব। চৈতালি ফাইয়াজের কথায় হেসে দিল। ফাইয়াজকে জড়িয়ে ধরে বলল, আমি কারো কাছে এলোমেলো হয়ে চাই বলেই নিজেকে প্রস্তুত করে তুলেছি। তাই কেউ আমাকে এলোমেলো করে দিলে আমি কিছু মনে করব না। ফাইয়াজ চৈতালিকে নিজের সাথে গভীরভাবে মিলিয়ে নিয়ে বলল, কেউ যখন নিজ দায়িত্বে আমার কাছে এলোমেলো হতে এসেছে, আমরাও তাকে এলোমেলো করে দিতে কোনো সমস্যা নেই, বলেই রুমের লাইট অফ করে দিল। চৈতালির কাছে এসে চৈতালিকে কোলে তুলে নিল। অতঃপর একটি রাত সাক্ষী হলো তাদের মধুচন্দ্রিমার। আজকে 3 মাস পরে আবির জেল থেকে মুক্তি পেল। হাসনা বেগমের শরীরে আবির ছাড়া আরও একজনের হাতের স্পর্শ পাওয়া গিয়েছে। পুলিশ আবিরদের সকল আত্মীয় স্বজনদের হাত পরীক্ষা করে দেখেছে, কারো হাতের সাথে মিলে নাই। আমি মনে হয় এবার ধরা পড়ে যাব। আমি যদি ধরা পড়ে যাই, তাহলে ইফাতকে আমি বাঁচতে দিব না। ইফাতকে মেরাই ফাঁসির দড়িতে ঝুলব। আজকের মধ্যেই ইফাতকে শেষ করতে হবে। ওর বউ আর বোনের জন্য আমার সবকিছু শেষ হয়ে গিয়েছে। 11টার দিকে ইফাত চার রাস্তার মোড় দিয়ে যায়। তখনই শেষ করে দিবি, বলেই সবাই বেরিয়ে পড়ল। রোদের প্রখরতা বেড়েই চলেছে। ইফাত গরমে ঘামে একাকার হয়ে গিয়েছে।
ক্লান্ত পায়ে হেঁটে সামনের দিকে এগোচ্ছে। ইফাদকে দেখে একটা গাড়ি তার দিকে ধেয়ে আসতে লাগলো। যখনই গাড়িটা ইফাদকে চাপা দিতে যাবে, ঠিক তখনই কেউ একজন ইফাদকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। ঘটনা এত দ্রুত ঘটায়, সবকিছু বুঝে ওঠার আগেই শেষ হয়ে গেল। রাস্তার মাঝখানে শ্রুতির নিথর দেহটা পড়ে আছে। মুহূর্তের মধ্যেই ফাঁকা রাস্তাটা রক্তে মেখে গেল। ইফাদ অবাক নয়নে শ্রুতির দিকে তাকিয়ে আছে। ঠিক তখনই শ্রুতির বাবা গাছের আড়াল থেকে বেরিয়ে আসলো। চিৎকার করে বলল, শ্রুতি, এটা তুই কি করলি মা? সামান্য রাস্তার ছেলেকে বাঁচাতে গিয়ে নিজের জীবনের ঝুঁকি নিলি। তোর বাবা থাকতে তোর কিছু হবে না, বলেই শ্রুতিকে হসপিটালে নিয়ে চলে গেল। আমি তোমার সব কথা শুনেছিলাম বাবা, তাই ইফাদকে বাঁচাতে চলে এসেছিলাম। এমনিতেও তুমি আর বেশি দিন লুকিয়ে থাকতে পারবে না, বলেই দুচোখ বন্ধ করল শ্রুতি। ইফাদ রাস্তার মাঝখানে বসে আছে। কি থেকে কি হয়ে গেল? মেয়েটা তাকে বাঁচাতে গিয়ে নিজের এত বড় ক্ষতি করে ফেলল। ইফাদ বাসায় এসে তানহাকে সবটা জানালো। সময় চলেছে সময়ের নিয়মে, খারাপ সময়গুলো যতটা স্থায়ী হয়, ভালো সময়গুলো তার বিপরীত দেখতে দেখতে কেমন করে সময়গুলো চলে যায় তা বুঝে ওঠা মুশকিল। আজকে তানহার বাচ্চা হবার ডেট। হসপিটাল বসে আছে তানহা, ইফাদ, কোকেয়া বেগম। ইফাদকে খুব চিন্তিত দেখাচ্ছে। হাত পা কেমন ঠান্ডা হয়ে আসছে। তানহার শুকনো মুখের দিকে তাকালে বারবার ইফাদের কলিজা কেঁপে উঠছে। তানহার মাথায় হাত রেখে বলল, চিন্তা করো না পাখি, তোমার কিছু হবে না। আমি আছি না তোমার সাথে, সুস্থ হালে যাচ্ছ। আল্লাহ তাআলার রহমতে আবার সুস্থ হালে ফিরে আসবে কেমন বউজান, বলেই নিজের বুকের সাথে আগলে নিল। ইফাদের কথায় তানহা ভরসা পেল। অধরের কোণে হাসি বজায় রেখে বলল, আচ্ছা, আল্লাহ তাআলা চাইলে অবশ্যই ফিরে আসব। তাহলে তুমি আমাকে একটা কথা দাও, আমি ফিরে আসলে তুমি আমাকে এক মুঠো কাচের চুড়ি উপকার দিবে। ইফাদ হেসে তানহার দিকে তাকালো। তানহার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, চুরির কথা তোমার এখনো মনে আছে? আচ্ছা, তুমি সুস্থ হালে ফিরে আসলে, আর আমাদের যদি মেয়ে হয়, তাহলে আমাদের মেয়ের যখন 5 বছর পূর্ণ হবে, সেদিন তোমাকে এগুলো চুরি উপহার দিব। কথা দিলাম। বারে স্বামীর থেকে প্রথম কিছু মুখ ফুটে চেয়েছিলাম, কিন্তু আমার প্রাণপ্রিয় স্বামী আমাকে সেটা দেয় নাই। তাহলে আমার আক্ষেপ থাকবে না। জানো তানহা, আমার খুব ভয় লাগে। আমি খুব ভয় পাই, চুরি দেওয়ার পরে যদি ভাইয়ার মতো আমিও তোমাকে হারিয়ে ফেলি। এসব কিছু হবে না, সব তোমার মনের ভুল বুঝছো। ইফাদ কিছু বলল না, তানহাকে নিজের বুকে আগলে নিল। একটু পরে একটা নার্স এসে তানহাকে নিয়ে চলে গেল। ইফাদ আহত দৃষ্টিতে তানহার যাওয়ার দিকে তাকিয়ে রইল। ইফাদ অস্থির হয়ে হসপিটালে পায়চারি করছে। কোকেয়া বেগম ছেলেকে শান্ত হতে বলছে, কিন্তু ইফাদের অস্থির মনটাকে কে বোঝাবে? ইফাদ মাথায় হাত দিয়ে বসে আছে। তখনই কেউ বলে উঠল, এত কিসের চিন্তা করছো? এই সময়ে শ্রুতিকে দেখে কিছুটা চমকে উঠল ইফাদ। শান্ত দৃষ্টিতে একবার শ্রুতিকে পরখ করে নিয়ে চোখ নিচে নামিয়ে নিল। শ্রুতি আবার বলে উঠল, আমি যখন অ্যাক্সিডেন্ট করেছিলাম, তখন তুমি আর তানহা একদিন আমাকে দেখতে এসেছিলে, এর মধ্যে আর খোঁজ নেওয়ার প্রয়োজন মনে করলে না, বলল শ্রুতি। তুমি বিয়ে করেছ? বলল ইফাদ। হ্যাঁ, বিয়ে করেছি। কি করব বলো? বাবাকে পুলিশ ধরে নিয়ে গেল। বাবা ফাঁসির আদেশ হলো। আম্মু খুব ভেঙে পড়েছিল। বাবার ফাঁসির পরে আম্মু 1 মাস ধরে হসপিটালে ভর্তি ছিল। আম্মুর কথা ভেবে বিয়ে করে নিয়েছি। আমার স্বামী এই হসপিটালেরই ডক্টর। খুব ভালো জানো। আমাকে অনেক ভালোবাসে। আমি তাকে তোমার কথা বলেছি। তোমাকে খুব চিন্তিত দেখাচ্ছে। কোনো সমস্যা ইফাদ? আজকে তানহার ডেলিভারির তারিখ ছিল। তানহাকে ভেতরে নিয়ে যাওয়া হয়েছে, তাই খুব চিন্তা হচ্ছে, বলল ইফাদ। তানহা খুব ভাগ্যবতী, না চাইতেও তোমাকে পেয়ে গেল। আমি এত করে চাইলাম, তবুও পাইলাম না। চাইলেই কি পেতে হবে? কিছু প্রিয় জিনিস হোক না, অন্য কারো। আমি একা চাইলে তো আর হবে না, তোমাকেও চাইতে হবে। আমি চেয়েছি, তুমি চাও নাই, তাই হয়তো তোমাকে পাই নাই। আলহামদুলিল্লাহ, ভাগ্য করে একটা স্বামী পেয়েছি। অনেক ভালো, বলল শ্রুতি। আলহামদুলিল্লাহ, সবাই ভালো থাকুক, এটাই আমি চাই, বলল ইফাদ। একি ইফাদ, তুমি ঘামে একাকার হয়ে গিয়েছ। তোমার বউয়ের কিছু হবে না।
দেখবে সুস্থ হালে তোমার কাছে ফিরে এসেছে। তাই যেন হয় শ্রুতি। আচ্ছা আজকে তাহলে আমি আসি। আমারও বাবু হবে। 5 মাস চলছে। চেক আপ করাতে এসেছিলাম। বলেই শ্রুতি চলে গেল। ইফাদ কিছুতেই এক জায়গায় স্থির হয়ে বসে থাকতে পারছে না। ছটফট করছে। প্রেগন্যান্সির রিপোর্টটা হাতে পেয়ে দু চোখ ভরে এলো চৈতালির। খুশিতে দু চোখ বিয়ে দুফোঁটা অশ্রু কণা গড়িয়ে পড়ল। রিপোর্টটা আলমারিতে রেখে ফাইয়াজ কে ফোন দিল। চৈতালিকে অস্থির হতে দেখে অফিসের কাজ ফেলে চিন্তিত হয়ে বাসায় আসলো ফাইয়াজ। চৈতালিকে কান্না করতে দেখে উত্তেজিত হয়ে বলল, তোমার কি হয়েছে? তুমি কান্না করছো কেন? আবু তোমাকে কিছু বলেছে? আব্বু তোমাকে কোনো কথা শুনিয়েছে? চৈতালি দুই পাশে মাথা নাড়ালো, যার অর্থ কেউ তাকে কিছু বলেনি। চৈতালিকে দুহাতে আগলে নিয়ে বলল, তোমাকে কে কষ্ট দিয়েছে? একবার শুধু তার নাম বলো। চৈতালি ফাইয়াজের থেকে নিজেকে ছাড়িয়ে নিল। তারপরে ফাইয়াজের এক হাত চৈতালির পেটে ওপরে রেখে বলল, ও আসার খবর আমাকে খুশিতে কাঁদিয়েছে। ফাইয়াজ ভ্রুকুঁচকে চৈতালির দিকে তাকালো। কিছুক্ষণ ভেবে চৈতালির কথা মানে বুঝে খুশিতে চিৎকার দিয়ে উঠল, চৈতালি তুমি সত্যি কথা বলছো? আমি বাবা হতে চলছি। বাবা হবার আনন্দটা এত সুন্দর কেন? আমার ভেতরে এত একটা সুন্দর অনুভূতি কাজ করছে, যা তোমাকে বলে প্রকাশ করা যাবে না। বলেই চৈতালিকে নিজের সাথে মিলিয়ে নিল। এই সুন্দর অনুভূতিটাকে আদরে আদরে ভরিয়ে তুলল। আমার তোমার থেকে একটা জিনিস চাই ফাইয়াজ। তুমি আমাকে পৃথিবীর শ্রেষ্ঠ উপহার দিয়েছ। আজকে তুমি আমার থেকে যা চাইবে আমি তোমাকে তাই দিব। প্রমিস করছো? পাক্কা প্রমিস মেরা বিবি জান। তুমি বাবার সাথে সবকিছু ঠিক করে নাও। বাবা অনেক কষ্ট পায়। বাবা তার ভুল বুঝতে পেরেছে। এই বৃদ্ধ বয়সে ওনাকে আর কষ্ট দিও না। আজকেই তোমাদের সব রাগে অভিমান শেষ করে ফেলবে। তুমি কিন্তু আমাকে কথা দিয়েছ। চৈতালির কথায় ফাইয়াজের মুখ ফ্যাকাশে হয়ে গেল। মুহূর্তের মধ্যেই মুখটা গম্ভীর করে ফেলল। চৈতালি অসহায় দৃষ্টিতে ফাইয়াজের দিকে তাকিয়ে আছে। ফাইয়াজ কিছু একটা ভেবে বলল, আমার বউ আমার থেকে কিছু চেয়েছে, আর আমি তাকে সেটা দিব না। তাই কখনো হয়? চলো এখনই বাবার সাথে সবকিছু মিটমাট করে নিব। ফাইয়াজের বাবা ড্রয়িং রুমে বসে খবরের কাগজ পড়ছিলেন। তখনই ফাইয়াজ বাবার পাশে বসল। মুখটা গম্ভীর করে বলল, বুঝলেন চৌধুরী সাহেব, আপনি দিন দিন কেমন জানি শুকিয়ে যাচ্ছেন। শরীরে শক্তি কমে আসছে। খাওয়া দাওয়া ঠিক মতো করেন না। এই শরীর নিয়ে আপনার নাতি নাতনির পেছনে ছুটবেন কি করে? আমার ছেলে মেয়েকে কিন্তু আপনাকেই মানুষ করতে হবে। শরীরে শক্তি সঞ্চয় করুন। কিছুটা ভাব নিয়ে বলল। ফাইয়াজের বাবা খবরের কাগজ রেখে ছেলের দিকে তাকালো। খুশি হয়ে বলল, তুমি সত্যি বলছো ফাইয়াজ? আমি দাদু হয়ে চলেছি। জি আব্বু, আপনি দাদু হতে চলেছেন। ফাইয়াজের বাবা চিৎকার দিয়ে উঠল, কি গো রাহেলা, কে কোথায় আছো? তাড়াতাড়ি ড্রয়িং রুমে আসো। আমাদের বাসায় নতুন মেহমান আসতে চলেছে। চৌধুরী বাড়িতে খুশির রোল পড়ে গেল। ফাইয়াজ তার বাবা বুকে মাথা রেখে কান্না করছে। ফাইয়াজের বাবা ছেলের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আচ্ছা বাবা ফাইয়াজ, তুমি সত্যি আমাকে মাফ করে দিয়েছ। আপনি আপনার ভুল বুঝতে পেরেছেন আব্বু। চৈতালি প্রথম আমার কাছে কিছু চেয়েছে। আমি চৈতালির কথা অমান্য করতে পারি নাই। এই ভুলটা আপনি আগে বুঝতে পারলে হয়তো অকালে দুটো ফুল ঝরে যেত না। ফাইয়াজের বাবার চোখের পানি বলে দিচ্ছে, সে গভীর ভাবি অনুতপ্ত। চোখ দিয়ে চৈতালির কাছে কৃতজ্ঞতা প্রকাশ করল। তিনি চৈতালিকে বলেছিল, ফাইয়াজ যেন তাকে মাফ করে দেয়। চৈতালি কিভাবে বলবে, বুঝে উঠতে পারছিল না। অবশেষে আজকে সফল হলো। বাচ্চার কান্নার আওয়াজ পেয়ে ইফাদ উঠে দাঁড়ালো। একটা নার্স এসে ইফাদের কোলে ফুটফুটে কন্যা সন্তান তুলে দিল। ইফাদ অস্থির হয়ে বলল, আমার স্ত্রী কেমন আছে? আপনার স্ত্রী একদম ভালো আছে। সুস্থ আছে। একটু পরে কেবিনে দেওয়া হবে। তখন দেখা করতে পারবেন। ইফাদ স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। মনে হলো নিজের জান হাতে পেল। বাচ্চাকে বুকে জড়িয়ে নিয়ে আদর করতে লাগলো। চৈতালিরা সবাই তানহার বাচ্চাকে দেখে আসলো। আনন্দে ভরপুর হয়ে উঠল সবার জীবন। এভাবে ভালো বাঁচতে বাঁচতে 5টা বছর কেটে গেল। আজকে ইফাদের মেয়ে ইরার জন্মদিন। সকাল থেকে আব্বু কেক নিয়ে আসো বলে মাথা খাচ্ছে। আদেরর মেয়ে বলে কথা, ইফাদ একটা কথাও বলতে পারছে না।
বাবা মেয়ের কাণ্ড দেখে তানহা হাসছে। সারাদিন প্রশ্ন করে মাথা খায় ইরা। ইফাত কাউকে একটা ফোন করে কেক দিয়ে যেতে বলল। আব্বু ফুপি আসে না কেন? তোমার চৈতন্য ভাইয়া আছে না। চৈতন্য তোমার ফুপিকে খুব জ্বালায়, সেজন্য তোমার ফুপি আসতে পারে না। চৈতন্য হচ্ছে চৈতালির ছেলে। একটু পরে কেক আসলে ইফাত, তানহা আর ইরা মিলে কেক কেটে খেয়ে নিল। ইফাত ইরাকে উদ্দেশ্য করে বলল, আম্মাজান গিয়ে দেখে আসুন তো আপনার দাদি কি করে। দাদির কিছু লাগবে নাকি? আব্বু তুমি একটু অপেক্ষা করো, আমি এখনই গিয়ে দেখে আসছি দাদু কি করে। বলেই ইরা চলে গেল। ইরা চলে যেতেই ইফাত তানহার হাত ধরে নিজের কোলে বসালো। কি হচ্ছেটা কি, মেয়েটা যে কোনো সময় চলে আসতে পারে। আজকে তুমি কাজে যাবে না? তোমার সাথে আমার কি কথা হয়েছিল? তুমি এত তাড়াতাড়ি ভুলে গেলে। আমি ভুলি নাই, আমার মনে আছে। বাহিরে গেলে নিয়ে এসে দিব। আজকে আমার কাজে যেতে ইচ্ছে করছে না তানহা। আজকে কাজে না গেলে হয় না। আজকে সারাদিন তোমার সাথে থাকব। আমার তো আর কাজ নেই। আমি সারাদিন তোমার সাথে বসে থাকব। ভদ্রলোকের মতো কাজে যাও। আমি দোকানে গেলাম। আমি রেডি হওয়া পর্যন্ত অনন্ত থাকো। তানহা হেসে ফেলল। এক বাচ্চার বাবা হয়ে গিয়েছে, তবুও তার আবদারের শেষ নেই। ইফাত তৈরি হচ্ছে, তানহা গভীরভাবে ইফাদের দিকে তাকিয়ে আছে। ইফাদ আয়নার মধ্যে থেকে তানহাকে দেখছে। মেয়েটা এভাবে কি দেখছে? আগে কখনো এভাবে তাকে দেখেনি। ইফাদ রেডি হয়ে তানহার সামনে আসলো। চলো বলেই সামনের দিকে হাঁটা শুরু করলো। তানহা উঠে ইফাদের পিছু পিছু যেতে লাগলো। ইফাদ হঠাৎ করে সামনের দিকে ঘুরে তানহাকে জড়িয়ে ধরল। করুণ কণ্ঠে বলল, আমার তোমাকে রেখে যেতে ইচ্ছে করছে না তানহা। আমার খুব কষ্ট হচ্ছে, মনে হচ্ছে আমি বিশাল কিছু হারিয়ে ফেলতে চলেছি। ইফদের করুণ কণ্ঠ শুনে তানহা ইফাদকে শক্ত করে জড়িয়ে ধরল। একটু পরে দুজন দুজনকে ছেড়ে দিল। ইফাদ তানহার কপালে অধর ছুঁয়ে দিয়ে চলে গেল। ইরা এসে বলল, আম্মু আব্বু কোথায় গেল? আব্বু আজকেও আমাকে ফাঁকি দিয়ে চলে গেল। আজকে বাসায় আসলে আমি আব্বুর সাথে একটা কথাও বলবো না। বলেই মন খারাপ করল ইরা। তানহা মেয়েকে কোলে নিয়ে বোঝালো। তারপরে মেয়েকে নিয়ে দোকানে চলে গেল। তানহা দোকানে কাজ করছে, ইরা পুরো দোকান জুড়ে খেলা করছে। দুপুর হয়ে এলো। এতক্ষণে ইফাদের চলে আসার কথা। তানহা ইফাদকে ফোন দিল। তুমি কি চুরি নিয়ে আসতে গিয়ে হারিয়ে গেলে? এই তো আসছি। গাড়ি খুঁজছি। পেলেই বাসায় চলে যাব। আর একটু অপেক্ষা কর বৌজান। তানহা হেসে ফোনটা রেখে দিল। তানহা ফোনে কথায় বলায় ব্যস্ত ছিল। এদিকে ইরা যে কখন বের হয়ে রাস্তায় মাঝখানে চলে গিয়েছে, সেদিকে তানহার খেয়ালই নেই। খেয়াল হতেই দেখল মেয়েটা রাস্তার মাঝখানে চলে গিয়েছে, প্রচুর গাড়ি চলছে। তানহা দৌড়ে বাহিরে গেল। সে এতটা খামখেয়ালি হলো কি করে ভেবেই নিজের ওপরে নিজেই বিরক্ত হলো তানহা। ইরা একটা শালিক পাখি ধরার জন্য রাস্তার মাঝখানে চলে গিয়েছে। একটা ট্রাক দ্রুত গতিতে ইরার দিয়ে এগিয়ে আসছে। তা দেখে তানহার চোখ বড় বড় হয়ে গেল। দূর থেকে হাত নাড়াতে নাড়াতে ইরার কাছে যাচ্ছে তানহা। কিন্তু গাড়িওয়ালা কিছুতেই গাড়ি থামাচ্ছে না। গাড়িটা ইরার অতি নিকটে চলে এসেছে। তানহা দৌড়ে ইরাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। কিন্তু নিজের সরে যাওয়ার সময় পেল না। মাটিতে লুটিয়ে পড়ল তানহার নিথর দেহটা। মুহূর্তের মধ্যেই রক্তে ভেসে যাচ্ছে কালো রঙের পিচ ঢালাই করা রাস্তাটা। আশেপাশে লোকজন জমা হয়ে গেল। ইরা চিৎকার করে কান্না করতে শুরু করল। সমস্ত গাড়ি চলাচল থেমে গেল। ট্রাক ড্রাইভারকে আটকে রাখা হয়েছে। চিৎকার চেঁচামেচি শুনে কোকেয়া বেগম বের হয়ে আসলো। তানহাকে রাস্তার মাঝখানে পড়ে থাকতে দেখে দৌড়ে গেল। কোকেয়া বেগমকে দেখে বলল, আম্মা আমার ইরাকে একটু দেখবেন। মেয়েটা কোথাও ব্যথা পেল কিনা, বলল তানহা। ইফাদ হাতে ছুরি নিয়ে গাড়ি থেকে নামলো। গাড়ির ভাড়া মিটিয়ে দিয়ে মাকে মাঝ রাস্তায় বসে থাকতে দেখে ভিড় ঠেলে ভেতরে গেল। তানহাকে এভাবে বিধ্বস্ত অবস্থায় পড়ে থাকতে দেখে ইফাদের কলিজা কেঁপে উঠল। দৌড়ে গিয়ে কোনো কথা না বলে তানহাকে কোলে তুলে নিল। কোনো কথা না বলে একটা গাড়িতে তুলে হসপিটালের উদ্দেশ্যে রওয়া দিল। কোকেয়া বেগম ইরাকে নিয়ে বাসার মধ্যে গেল। বাসায় তালা দিয়ে উনি হসপিটালে যাবেন। ইরা এখনো কান্না করছে। তানহা গাড়ির মধ্যে বলেছিল, আমার মেয়ে ঠিক আছে তো ইফাদ? ইফাদ তানহাকে জড়িয়ে ধরে বলেছিল, আমাদের মেয়ে ঠিক আছে। তুমি চিন্তা করো না, তুমিও ঠিক হয়ে যাবে।
তারপরে তানহা সেন্সলেস হয়ে গিয়েছিল। প্রায় 1.5 ঘন্টা ধরে জরুরি বিভাগের সামনে দাঁড়িয়ে ইফাদ। শরীরটা তরতর করে ঘামছে। মনে মনে আল্লাহ কে প্রচুর ডাকছে। কোকেয়া বেগম ছেলের মাথায় হাত বুলিয়ে শান্ত করার চেষ্টা করছে। প্রতিবার শান্ত হতে পোড়ালেও এবার শান্ত হতে ব্যর্থ হচ্ছে ইফাদ। ইরা বাবার চোখের পানি মুছে দিয়ে বলল, বাবা তুমি কান্না করো না। আম্মুর কিছু হবে না। আম্মু ঠিক হয়ে যাবে। ইফাদ নিজের মেয়েকে জড়িয়ে ধরল। 2 ঘন্টা পরে ডক্টর বেরিয়ে আসলো। ইফাদ অস্থির হয়ে ডক্টরের দিকে ছুটে গেল। ডক্টর আমার স্ত্রী কেমন আছে? ঠিক আছে তো? এত সময় নিয়ে কি করলেন? ইফাদের কথা শুনে ডক্টরের মুখটা মলিন হয়ে গেল। মলিন মুখে বলল, আই এমন সরি ইফাদ। অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে আমরা আপনার স্ত্রীকে বাঁচাতে পারি নাই। সি ইজ নো মোর। আপনার স্ত্রী 10 মিনিট আগে মারা গিয়েছে। আমরা আমাদের সবটুকু দিয়ে চেষ্টা করেছিলাম, কিন্তু আমরা ব্যর্থ হয়েছি। ডক্টরের কথা শেষ হবার সাথে সাথে ইফাদ ডক্টরের গালে থাপ্পড় বসিয়ে দিল। ডক্টরের কলার চেপে ধরে বলল, আমার জীবিত বউকে নিয়ে গিয়ে মৃত বলছেন? টাকার জন্য এমন করছেন তাই না? আপনাদের কত টাকা লাগবে? নিজের রক্ত বিক্রি করে হলেও আপনাদের টাকা দিব। আমার বউকে সুস্থ অবস্থায় ফিরিয়ে দিন। ইফাদের কথা শেষ হবার আগে সাদা কাপড়ে ঢেকে রাখা তানহার লাশটা ইফাদের সামনে রাখল। একটা নার্স এসে তানহার মুখের কাপড় তুলে দিল। তানহার মলিন মুখখানা দেখে ইফাদ সাথে সাথে সেন্সলেস হয়ে গেল। ডক্টররা ইফাদকে একটা বেডে শুইয়ে দিল। ইরামা মা করে কান্না করছে। কোকেয়া বেগমের চোখ দিয়ে অনবরত অশ্রু গড়িয়ে পড়ছে। তানহার লাশ বাসায় নিয়ে আসা হয়েছে। গোসল করিয়ে সাদা কাফনে মুড়িয়ে রাখা হয়েছে তানহার লাশটা। চৈতালি কান্না ভেঙে পড়েছে। ইফাদ এখনো সেন্সলেস হয়ে আছে। ফাইয়াজ গাড়ি করে ইফাদকে বাসায় নিয়ে এসেছে। ইফাদে জ্ঞান আসতেই ইফাদ ধরফরিয়ে উঠে বসল। হাতে স্যালাইন থাকায় হাতে ব্যথা অনুভব করল ইফাদ। আস্তে করে স্যালাইন খুলে বাহিরে আসলো। একদল মেয়ে তানহার লাশটাকে ঘিরে রেখেছে। ছেলেদের কাউকে সেখানে প্রবেশ করতে দিচ্ছে না। ইফাদ কোনো কথা না বলে দৌড়ে লাশের কাছে চলে গেল। পাগলের মতো কান্না করতে করতে বলল, এমন তো হবার কথা ছিল না। তুমি বলেছিলে বাঁচলে একসাথে বাঁচব, মরলে একসাথে মরব। তাহলে আমাকে একা করে দিয়ে কেন চলে যাচ্ছ? আমি তোমাকে কোথাও যেতে দিব না। তোমাকে ছাড়া আমি থাকবো কি করে? যাবার আগে এটা আমাকে বলে যাও তানহা। এতটা পাষাণ তুমি হইও না। আমি সহ্য করতে পারবো না। সবাই মিলের বহু কষ্ট ইফাদকে তুলে গোসল করিয়ে তানহার জানাজায় নিয়ে গিয়েছিল। জানাজা শেষ করে ইফাদ আর ফাইয়াজ বাসায় চলে আসলো। ইফাদ পাথরের মতো হয়ে গিয়েছে। কোনো কথা বলছে না। দুচোখ বেয়ে অশ্রুকণা গুলো গড়িয়ে পড়ছে। নিজের রুমে আসতেই ভেতরটা হাহাকারে ভরে গেল। এই রুমটায় অন্য দিন তানহা থাকতো। আজ কেন নেই? সবকিছু ফাঁকা ফাঁকা লাগছে। বাঁচতে ইচ্ছে করছে না। ইফাদের তানহার শাড়ি বুকে নিয়ে বিছানায় টান হয়ে শুয়ে পড়ল। কোকেয়া বেগম ছেলের কাছে আসলো। ছেলের মাথায় হাত রাখল। ইফাদ বলে উঠল, আমাকে কেন বিয়ে করালে আম্মু? আমি একা ছিলাম, বেশ ছিলাম। কাউকে না পাওয়ার যন্ত্রণায় ছটফট করতে হতো না। তানহা বেঈমান আম্মু। তানহা আমাকে ঠকিয়েছে। তোমাকে আমি বলেছিলাম না আম্মু, মেয়ে মানুষগুলো ভালো হয় না। এরা সারা জীবন পাশে থাকতে জানে না। এরা ভালোবেসে পালিয়ে যেতে জানে আম্মু। আমি আর থাকতে পারছি না আম্মু। আমাকে বিষ দিয়ে মেরে ফেলো। এই মৃত্যু যন্ত্রণা আমি সহ্য করতে পারছি না। আমি তানহাকে ছাড়া বাঁচতে পারবো না। আমার কাছে তানহাকে এনে দাও। না হলে বিষ দিয়ে মেরে ফেলো। তানহা কি জানে না, ওকে ছাড়া দম নিতেও আমার কষ্ট হয়। আমাকে এভাবে কষ্ট দিচ্ছে কেন? এতটা পাষাণ কি করে হয়ে গেল? বলেই কান্না করতে শুরু করলো। ছেলের করুণ অবস্থা দেখে কোকেয়া বেগমের আত্মা কেঁপে উঠল। ছেলের একই ভয়াবহ রূপ মা হয়ে সহ্য করাটা কষ্টকর। চৈতালিকে দেখেই ইফাদ রেগে গেল। তুই কেন এসেছিস? খুব খুশি হয়েছিস? তুই তানহাকে অনেক কষ্ট দিয়েছিস। আমাকে বলেছিলি আমার বউ আমাকে অনেক কষ্ট দিবে। তোর কথা সত্যি হয়েছে। আম্মু এই মেয়েকে আমার বাসা থেকে বেরিয়ে যেতে বলো। আমি এই মেয়েকে খুন করে ফেলব। ফাইয়াজ চৈতালিকে সরিয়ে নিয়ে গেল। তুমি এখন ভাইয়ার সামনে যেও না। ভাবির মৃত্যুটা ভাইয়া মেনে নিতে পারে নাই, তাই মানসিকভাবে ভেঙে পড়েছে।
চৈতালি ফাইয়াজ জড়িয়ে ধরে কান্না করে দিল। ফাইয়াজ একটা দীর্ঘশ্বাস ছাড়ল। তানহা চলে গিয়েছে আজ 1 বছর পূর্ণ হলো। কারো জন্য কারো জীবন থেমে থাকে না। সবাই আগের মতো স্বাভাবিক হয়ে গিয়েছে। শুধু স্বাভাবিক হতে পারে না ইফাত। তানহাকে হারানোর পরে শারীরিকভাবে আর সুস্থ হয়ে উঠতে পারে নাই। পাগল হয়ে গিয়ে ইফাতকে রুমে আটকে রাখা হয়। সুযোগ পেলে তানহার কবরের কাছে চলে যায়। একদিন রাত 3টার সময় তানহার কবরের পাশে গিয়ে শুয়েছিল। কোকেয়া বেগম আজকে নিজ থেকে ইফাতকে তানহার কাছে নিয়ে যাবে। রুমে দরজা খুলে দিল। বাহিরের আলো চোখে পড়তেই দুচোখ বন্ধ করে নিল। শ্যামবর্ণের পুরুষটা আর শ্যামপুরুষ নেই। শরীরে কালচে ভাব চলে এসেছে। চুলগুলো বড় বড় হয়ে গিয়েছে। সারা মুখ দাঁড়িয়ে গজিয়েছে। কোকেয়া বেগম ছেলেকে পরিপাটি করে দিল। তানহার কাছে যাবে। কথাটা শোনা মাত্রই ইফাত মায়ের সকল কথা শুনল। একা হাতে এক মুঠো কাচের চুড়ি নিয়ে দাঁড়িয়ে আছে ইফাত। কিছুক্ষণ কবরের দিকে তাকিয়ে থেকে কান্না ভেঙে পড়ল। আমার ওপরে তোমার বড্ড অভিমান হয়েছে। তাই আমাকে একা করে চলে গেলে। তানহা ফিরে এসো না। আর কখনো তোমার কথা অমান্য করব না। কোনো আক্ষেপ রাখতে দিব না। তোমাকে ছাড়া আমার দম বন্ধ হয়ে আসে। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারছি না। আমাকে একা রেখে চলে যাওয়ার কথা ছিল না। তবে কেন একা রেখে চলে গেলে? কেন তোমার সাথে নিয়ে গেলে না? বলতে বলতে তানহার করব দুহাতে আঁকড়ে ধরল। তানহা উঠো না। এই দেখো তুমি আমার থেকে চুড়ি চেয়েছিলে না। আমি নিয়ে এসেছি তো। এক মুঠো কাচের চুড়ি। সমাপ্ত। গল্প এক মুঠো কাচের চুড়ি। লেখিকা ফাবিহা বুশরা নিমু। অন্তিম পর্ব।